মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেন। সাংবাদিক বন্ধুদের আজকের এই বিশেষ প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের মিডিয়া সেলের যিনি কনভেনার আমাদের সুনীত সরকার মহোদয়। আমাদের আজকের এই বিশেষ যে আমাদের প্রেস বার্তা, তার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 22 মার্চ 2026 তারিখে উনি 8,931 দিন যে কাজ করেছেন, এই কাজের হিসাব তুলে ধরার জন্য আমরা এখানে আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সমস্ত দেশবাসীকে, সমস্ত রাজ্যবাসীকে জানানোর জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এটা একটা ইতিহাস, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উনার যে সময়কাল, উনার যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে উনি নির্বাচিত হয়ে, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যে উনি কাজ করেছেন রাষ্ট্রের জন্য, তার 8,931 দিন উনি অতিক্রান্ত করেছেন। তার আগে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং টানা 8,930 দিন কাজ করেছিলেন। আর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি 22 মার্চ 8,931 দিন উনি কাজ সমাপন করেছেন, মানে এখনো আরো কন্টিনিউ উনি কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়কাল, এই যে হিসাব দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ উনি গুজরাটের মুখ্যমন্ত্রী 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছর উনি মুখ্যমন্ত্রী হিসাবে, গুজরাটের সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি যাত্রা শুরু করেছিলেন, কাজ করছেন। এবং দ্বিতীয় দফায় 2014 সাল থেকে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আর এই যে দুই দফা মিলে এই যে আমাদের যে জনসেবা, মানুষের সেবা এবং রাষ্ট্রের সেবা উনি নিয়োজিত করেছেন, আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে উনি আগামী দিনও আমাদের এই ভারতবর্ষের যে কল্যাণ, জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের লক্ষ্যে উনি আরো আমাদেরকে সেবা দিয়ে যাবেন, এবং তার সফলতা আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি দেখি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যে 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছরের যদি আমরা কাজের হিসাব করি, বর্ণনা দেই, আদর্শ মুখ্যমন্ত্রী এবং গুজরাট মডেল আমরা যদি দেখি সারা ভারতবর্ষের মধ্যে, যে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষের যে কোন রাজ্যের যদি যে উন্নয়ন যদি আমরা পরিলক্ষিত করতে পারি, তাহলে গুজরাট মডেল আমাদের কাছে একটা ইতিহাস তৈরি করেছে। আর এই ইতিহাস রচয়িতা হলেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবচেয়ে অভিজ্ঞ প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সর্বাধিক অভিজ্ঞতা নিয়ে দিল্লিতে এসেছিলেন। আর সেই অভিজ্ঞতার নিরিখে আমরা ওনার যে সময়কাল, এই সময়কালকে আমি প্রথমে বলেছি দুই ভাগে বিভক্ত করে আপনাদের সামনে সেই হিসাব তুলে ধরছি। 2014 সালে উনি দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবে দায়িত্ব পালন করেন, এবং দ্বিতীয়বার 2019-এ উনি দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হন, এবং 2024-এ আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেন। মোদীজির নেতৃত্বে বিজেপির জোট রাজনীতি যুগের অবসান ঘটিয়ে প্রথমবার কোন অকংগ্রেসী দল
এককভাবে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী মোদীজি টানা 3টি কার্যকালের জন্য নির্বাচিত হওয়া একমাত্র প্রধানমন্ত্রী। আমরা যদি দেখি উনার এই যে প্রধানমন্ত্রিত্বকালে যে উনার যে স্লোগান যে সেবাই সংগঠন, অর্থাৎ এই যে সেবার মাধ্যমে আমাদের এই যে কার্যকাল নরেন্দ্র মোদীজির কার্যকাল তার বিস্তার লাভ করেছে, এটা আমরা উনার কার্যকালে যদি বর্ণনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের মাধ্যমে এটা আপনাদের সামনে পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সের পর আপনাদের সামনে তুলে দেব। আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত সংকল্প যাত্রা এগিয়ে গেছে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজির মুখে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সময়কাল উনি সেই বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। ওনার স্বপ্ন শুধু কালকে নয়, ওনার স্বপ্ন হচ্ছে যে নূতন ভারত, সেই নূতন ভারতকে জাগিয়ে তোলার এবং নূতন ভারতকে সারা বিশ্বের কাছে তুলে ধরার যে প্রয়াস উনি করেছেন সেটা আমাদের কাছে অবিস্মরণীয়। তাই আজকের এই দিনে আমি উনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি এই ভারতকে নূতন ভাবে বিশ্বের বাজারে পরিচয় করিয়ে দেওয়ার যদি রাস্তা দেখে থাকেন একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রয়োগ করে ডিজিটাল এর মাধ্যমে এআই, সম্প্রতি আপনারা দেখেছেন এআই টেকনোলজিকেও কাজে লাগিয়ে কিভাবে তার উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করেছেন। আজকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছুর মাধ্যমে আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার যে দ্রুততার সঙ্গে পৌঁছানোর ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি সেই কাজ করে দেখিয়েছেন। আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ বিদেশের অনেক সম্মানে উনি ভূষিত হয়েছেন। প্রায় 2014 সাল থেকে এখন পর্যন্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 29টি দেশ উনাকে বিভিন্ন সম্মানে, সর্বোচ্চ সম্মানে উনাকে ভূষিত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 2021 সালে ভুটান সরকার দ্বারা সর্বোচ্চ নাগরিক সম্মান উনাকে দেওয়া হয়েছে। আমাদের সম্প্রতি আপনারা জানেন যে আমাদের ইসরায়েলে 2026-এ আমাদের সর্বোচ্চ সংসদীয় সম্মান উনাকে দেওয়া হয়েছে, স্পিকার অফ কনসেপ্ট মডেল উনাকে দেওয়া হয়েছে। ব্রাজিলে সর্বোচ্চ জাতীয় সম্মান উনাকে দেওয়া হয়েছে 2025 সালে। এখন পর্যন্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে 10টি মুসলিম দেশ তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন এবং উনার কাজকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। 2018 সালে জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ওয়ার্ল্ড, জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ সম্মান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। আমরা যদি দেখি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আমাদের যে ওনার যে কার্যকাল, এই কার্যকাল আমাদের যেহেতু এত পেজ রয়েছে বলে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে এই পেপার দিয়ে দেব, কিন্তু তবুও দুই একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা আমাদের সবচেয়ে বেশি যেটা জিনিস আমরা দেখি যে আমাদের এই ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে সারা বিশ্বের মধ্যে চতুর্থ যে ইকোনমিক কান্ট্রি হিসাবে আমাদের পরিচিতি লাভ করেছে তার একমাত্র কৃতিত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মোদীজি বলছেন শুধু ভোট নয়, আমরা তৃতীয় স্থানে আসার জন্য আমাদের কাজ করতে হবে, আর সেই দিশা নিয়ে আমাদের সরকার সেখানে কাজ করছে। আজকে গরিব কল্যাণ যোজনাই হোক, আজকে মহিলা হোক, কৃষক হোক, যুবক হোক, সমস্ত অংশের মানুষের জন্য মোদীজি আমাদের জন্য যে কাজগুলি করছেন তার জন্য আজকে আমরা উনার এই কার্যকালকে
আমরা সমস্ত মানে সর্বোচ্চ শিখরে আমরা নিয়ে যেতে চাই। কয়েকটা কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন আমাদের প্রভু রামচন্দ্রের মন্দির পুনর্নির্মাণ করার কাজ যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বাবা বিশ্বনাথ করিডোর, জম্মু কাশ্মীরের মন্দিরগুলোকে পুনরুদ্ধার, কাশী তামিল সঙ্গম, গুরু গোবিন্দ সিংজির সাহেবজাদাদের সম্মান বীরপাল দিবস হিসাবে আমরা উদযাপন করি, ত্রিপল তালাক নিষিদ্ধ করা, এবং যে কাশ্মীরের জন্য আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিলেন, এক বিধান এক মিশন এক প্রধানের জন্য যিনি লড়াই করেছিলেন, সেই 370 ধারার বিলুপ্তির প্রায় 12 কোটি শৌচালয় আজকে যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, 9.5 কোটি বেশি মায়েদের উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 4 কোটিরও বেশি গরিব মানুষের ঘর পৌঁছে দেওয়ার কাজ, পাকা বাড়ি নির্মাণের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 55 কোটিরও বেশি মানুষ আয়ুষ্মান কার্ড, যে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে গরিবরা 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। 13 কোটি লোকের বাড়িতে হর ঘর জল পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এখন পর্যন্ত আমাদের মোদীজির নেতৃত্বে প্রায় 15টি এইমস, আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এইমস শুধু আমরা ভাবতাম দিল্লিতে, আর প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের প্রায় 15টি যে এইমস সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করেছেন। আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিজিটালের মাধ্যমে সমস্ত কিছু অনলাইন, এবং যেটা আমরা বারবার বলতাম যে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা, মোদীজির নেতৃত্বে সেই যে রেগুলেশন আমরা দেখতে পাই যে সমস্ত যে আমাদের বেনিফিশিয়ারি স্কিমগুলি আছে তাদের যে বেনিফিশিয়ারিদের টাকা ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আপনারা জেনে খুশি হবেন এখন পর্যন্ত 34 লক্ষ কোটি টাকা ডিবিটির মাধ্যমে আমাদের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে 2.7 জন্য, আপনারা জানেন যে এই সারা ভারতবর্ষে এখন ইউপিআই এর মাধ্যমে আমরা এই পেমেন্ট এবং লেনদেন করে থাকি। এখন পর্যন্ত প্রায় মানুষের বাড়িতে, গরিব মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 10 কোটিরও বেশি কৃষককে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 80 কোটি লোককে এখন পর্যন্ত সেই করোনা থেকে শুরু হয়েছিল যে 5 কেজি করে চাল বা গম পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। ওয়ান রেট ওয়ান পেনশন যদি করে থাকেন প্রায় 40 বছর ধরে, বছর মধ্যে কেউ কোন সরকার, অনেক সরকার এসছে কিন্তু এই জওয়ানদের জন্য কিছু করেনি, একমাত্র নরেন্দ্র মোদীজি ওয়ান রেট ওয়ান পেনশন চালু করে তাদের প্রতি গরিবদের যে জন ঔষধি, গরিবরা যাতে ওষুধ ক্রয় করতে পারে তার জন্য জন ঔষধি কেন্দ্র এখন পর্যন্ত সারা ভারতবর্ষে 9,500 এখন পর্যন্ত জন ঔষধি কেন্দ্র চালু করার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। স্টার্টআপ ইন্ডিয়া, আপনারা জানেন যে স্টার্টআপ ইন্ডিয়ার মাধ্যমে আমাদের যারা ব্যবসায়ী, যারা আমাদের উদ্যমী রয়েছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, সমস্ত কিছু সহায়তা করা। স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই। যত সরকারি আসুক না কেন, কংগ্রেসই হোক বা অকংগ্রেসি সরকারি যে সময় কেন্দ্রে রয়েছে, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের যে পলিসি, যে নরেন্দ্র মোদীজি আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সমস্ত কিছু ডেভেলপমেন্ট যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। উনার যে স্লোগান, উনার প্রকৃত স্লোগান হচ্ছে অ্যাক্টিভ পলিসি, নর্থ ইস্টের আরো ধন্যবাদ জানাই আমরা আমাদের দেশের যশস্বী ত্রিপুরাকে, উনি বেশি করে আরো কিভাবে ডেভেলপ করা যায় তার প্রয়াস উনি করেছেন, সহযোগিতা করেছেন। আমাদের ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল বানিয়েছেন। আজকে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করেছে।
আমরা কল্পনাও করতে পারিনি। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নেওয়ার পর 2016 অর্থাৎ 2 বছরের মাথায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটিতে সংযুক্ত করেছেন। আজকে আমাদের এই মোদীজি কল্যাণে আগরতলা থেকে আমাদের বেঙ্গালোর, কলকাতা, গুয়াহাটি, দিল্লি সমস্ত জায়গায়, ভারতের সমস্ত জায়গায় কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটির কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। শুধু এই নয় যে আমাদের সাবরুম পর্যন্ত রেল কানেক্টিভিটি কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আমাদের কাছে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে আমাদের এই জাতীয় সড়ক 9টা জাতীয় সড়কের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 6টার কাজ অলরেডি হয়ে গেছে, আরো বাকি 3টার কাজ দ্রুত। এয়ারওয়ে কানেক্টিভিটি আমরা ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে উনি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে যেটা উৎসর্গ করা হয়েছে এবং এখান থেকে আগরতলা থেকে এখন পর্যন্ত আমাদের দিল্লি, কলকাতা, মুম্বাই সমস্ত জায়গায়, গুয়াহাটি সমস্ত জায়গায় এয়ার কানেক্টিভিটির কাজ ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে আমাদের এই রাজ্যকে সংযুক্ত করার কাজ যদি করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তাই আমি বলছি যে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটি ব্যবস্থা যদি করে থাকে তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। সংযুক্ত করে সেই জলপথের সংযোগ, সেই বাজেট যদি আমরা পর্যালোচনা করি তখন সমুদ্রের সঙ্গে মানে বড় নদীগুলির সঙ্গে কানেক্টিভিটি করে সেখানে সেই বাজেটে, সেন্ট্রাল বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে। অর্থাৎ এই হীরা মডেল বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মোদীজির যে চিন্তা ভাবনা এই ত্রিপুরাকে উনি সম্পৃক্ত করেছেন। কাজেই আমি আলোচনার বেশি দীর্ঘায়িত করছি না। আমি আবারও আপনাদের মাধ্যমে উনি এক উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছেন, তার জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন প্রসঙ্গে একটা প্রশ্ন। আগামীকাল তো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের নির্বাচনী নমিনেশন প্রক্রিয়া শেষে কি মনে করছেন বিরোধীরা কতটা তাদের স্ট্যান্ড পয়েন্টে থাকে? বুঝলেন, বিরোধীরা কতটা তাদের স্ট্যান্ড পয়েন্টে থাকছেন যে সেখান থেকে কিছু উজ্জ্বল হতে পারে? পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে এবং আমরা চাই যে লড়াই হবে, আমাদের লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আমরা বিশ্বাস করি যে জনগণের উপর আস্থা রয়েছে, কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই বিকশিত ভারত যে সংকল্প, আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠের জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। আর বিগত দিনে এই ত্রিপুরা রাজ্যে যারা এই জনজাতিক ভিত্তিক আঞ্চলিক দল গঠন করে খালি স্লোগান দিয়েছেন, ডায়লগ দিয়েছেন, কেউ বলেছেন ক্রেটার ত্রিপুরালেন, কেউ বলেছেন আলাদা ত্রিপুরালেন, কেউ বলেছেন স্বাধীন ত্রিপুরা, কিন্তু আমরা ডায়লগে বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। কাজেই কে উইথড্র করলো এই পদ্ধতিতে লড়াই করবো, মাঠে ময়দানে থাকবো, মানুষের সঙ্গে কথা বলবো এবং মানুষ মানে আমরা আত্মবিশ্বাসী যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। দাদা, একটা প্রশ্ন হচ্ছে, মানে আপনি বলছেন যে মানে ত্রিপুরার প্রসঙ্গ খানিকটা না উচ্চারণ না করলেও বলেছেন, সেখানে দাঁড়িয়ে 2023-এর আগে ছিল, এটা কি এই অ্যালায়েন্সটা কি আমরা এডিসি নির্বাচনেও দেখবো যে এর আগে আপনারা লড়াইটা করবেন আলাদা আলাদা, কিন্তু পরে আবার সেটা অ্যালায়েন্স হবে বিজেপি মন্ত্রী? দুইজন মন্ত্রী ত্রিপুরা থেকে আমাদের রয়েছে, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এডিসি তে ত্রিপুরা সরকার রয়েছে, ওইখানে কিন্তু আমরা বিরোধীদের আসনে রয়েছে। বিভিন্ন সময়ে যখন ইয়ে হয় মানে অধিবেশন হয় তাদের এডিসি তে, তখন কিন্তু আমরা বিরোধী আসনে বিরোধী ভূমিকা আমরা পালন করি। তো নির্বাচনের পর আপনি যেটা বলছেন যে আমরা তো আত্মবিশ্বাস, সেখানে সেই জায়গায় নেমেছি এবং মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। জনজাতি যে বিষয়গুলো এখন একটা শ্রেণীর বক্তব্য উঠে আসছে যে আপনারা যেখানে প্রচারের কথা বলছেন, তাহলে এই নির্বাচনী টোপগুলো কেন? না, দেখুন, উনি কি বলেছেন সেটা আমি দেখিনি, আপনার কথার পর আমি নিশ্চয়ই
সেই জিনিসগুলি দেখবো, আর যদি এরকম বলে থাকে তাহলে আমি কথা বলবো ওনার সঙ্গে। কিন্তু আমরা যে বেসিক জিনিস, দেখুন আমি একটা জিনিস বলি, গতকালকেও বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আজকে জনজাতি দরদি কথা বলছেন, অনেকেই মায়া কান্না কাঁদছেন যে থানসা থানসা থানসা। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, এই যে থানসা থানসা আপনারা বলছেন, এই ত্রিপুরা রাজ্যে কয়জন জনজাতি ডাক্তার আছেন, কয়জন জনজাতি ইঞ্জিনিয়ার আছেন, কয়জন প্রফেসর আছেন, কয়জন প্রিন্সিপাল আছেন, কয়জন টিসিএস অফিসার আছেন, হাতে গোনা কয়েকজন জনজাতি? কেন তারা হয়নি? কোথায় গেল থানসা? কারণ 25টা বছর এই রাজ্যে কমিউনিস্টের শাসনে জনজাতিদের শিক্ষার আলো থেকে কত পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে, এখনো হচ্ছে। আমাদের মুদ্রা হওয়া দরকার যে জনজাতিদের বিকাশের জন্য সবচেয়ে প্রায়োরিটি বেস আমাদের কাজ করতে হবে কি? শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন। কই আমরা তো ওই ব্যাপারে আন্দোলন করছি না, আমরা বলছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ড। থানসা আর কিসের থানসা? থানসার উন্নয়নের জন্য কথা বলতে হবে। আমরা ডায়লগে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কারণ আমাদের সরকার 21টি একলব্য বিদ্যালয় ইতিমধ্যে জনজাতি এলাকায়, জনজাতি ছাত্র ছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আগামী দিন যাতে জনজাতি ডাক্তার বেশি করে হবে, জনজাতি প্রফেসর হবে, জনজাতি ইঞ্জিনিয়ার হবে, জনজাতি টিসিএস অফিসার হবে, তবেই তো এই রাজ্যের বেসিক উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়নের কথা আমরা বলবো। ওই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে থানসা থানসা বলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা চাই প্রকৃত উন্নয়ন, আর প্রকৃত উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে। একটা বিষয়, প্রধানমন্ত্রী নিয়ে কথা বলছিলেন, প্রধানমন্ত্রীর অনেকগুলি ভালো ভালো কাজ তুলে ধরেছেন। বেশ কিছু কাজ আছে, ডিমনিটাইজেশনের মতো উদ্যোগ আছে যেগুলো নিয়ে প্রচুর প্রশ্ন, দলের তরফে উত্তর দেওয়া হয়নি বা প্রধানমন্ত্রীর তরফে। একটা বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে এখন পর্যন্ত উনি সাংবাদিক সম্মেলন করেন না, যেটা পৃথিবীর যে রাষ্ট্রপ্রধান রয়েছে এই ধরনের মানে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার যে প্রবণতা এরকম দেখা যায় না। সম্প্রতি অন্তত গত 2 দশকের কোন রাষ্ট্রপ্রধান দেখা যায়। বিষয়টিকে কিভাবে দেখছেন, মানে অন্তত প্রদেশ বিজেপির তরফ? তা দেখুন, সাংবাদিক এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন ওনার নেই। সাংবাদিক হচ্ছেন চতুর্থ স্তম্ভ। এই যে ওনার, আমি বলছি, আমি আসছি, আমরা যেরকম যে আপনাদের সামনে ওনার যে কাজের খতিয়ানটা তুলে ধরেছি, কে করেছে? প্রদেশ সভাপতি হিসাবে আমি করেছি, এবং এর পাশাপাশি আমার আরেকটা ডেজিগনেশন আছে, আমি রাজ্যসভার এমপি। তো আমাদের রাষ্ট্রপ্রধান উনি প্রেস কনফারেন্স করেন না, কারণ ওনার প্রেস কনফারেন্স করার প্রয়োজনীয়তা নাই এই কারণে, কারণ ওনার যে উইংস, ওনার যে কার্য পদ্ধতি, ওনার যে কাজ, সেই কাজ মানুষের সামনে এবং আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য ওনার যে মানে ওনার প্রতিনিধি হিসাবে বিভিন্ন সময়ে ওনার এমপি নতুবা আমাদের পার্টির প্রবক্তা এবং বিভিন্ন দিক থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বার্তা পৌঁছে দেওয়ার জন্য ওনার কিছু হ্যান্ডস রয়েছে, মানে সহযোগী রয়েছে, তারাই আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের কাছে পৌঁছে দেওয়ার কাজ সেই কাজ করে। তো কাজেই উনার আলাদা করে আবার প্রেস কনফারেন্স করার নিশ্চয়ই প্রয়োজনীয়তা নেই। তাহলে আবার আপনারা সেই প্রশ্নটাও করবেন যে নিজের ঢোল নিজে পিটাচ্ছে, তো সেই কারণেই অনেকটা হয়তো স্কিপ করেন। কিন্তু উনার যে কাজ, যেরকম আমাদের এই যে 8,931 দিন উনি কাজ করেছেন, সেটা ভারতবর্ষের সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে যেরকম সহযোগিতা আমরা যেরকম করছি, সেরকম পার্টির বিভিন্ন উইংস থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছি। না, সেটা তো বার্তা আপনারা পৌঁছে দেন প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যে ওনার কাজকর্ম নিয়ে প্রশ্ন, সেইগুলির উত্তর তো আপনারা দিতে পারবেন না, সেটা তো প্রধানমন্ত্রীকেই দিতে হবে। এই তো আমরাও দিচ্ছি না। ঠিক আছে, ধন্যবাদ। বরং নিয়মই যে হিমবতক আবনি হলো আর প্রথম লাইবং পান্ডা ও পান্ডানি বরম গানাং আচুকফাং তেই তিনিয়র
manjak phaika chini party ni netarok tei tini chini e program o manjak nai e constituency rok hoite phainai joto takhuk tai bukhuk song tei khumulung ni oro dukan khai tongnai teibo bazaro phaioi jara manui painani bate kubun samungni bagui phainai takhu bukhorok tei haksalo tongaibo chini kharang khananai e khumulungni joto takhu bukhuk songno khajani hamba yafaro যতন চিবাই যতন খুলুমখা তখন মুখরক আপনার সঙ্গে যতন সাইমানো ফাইনাই তালনি ইংরাজি তালনি 12 তারিখ এডিসিনে চংমারিয়ং নাই এডিসি হিনখাই আবো হাই হাই চীনে ই ভারত হা কতর বা ত্রিপুরা হাও তেইব আমতই সংবিধান এবা কনস্টিটিউশন রগই বিশিবা লাইই আমতই চংমারি অন্যাই হাই জাত আমতই কাইসা যে সংস্থা বা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন ইয়া এডিসি ইংরাজি আইখর বাই এ ডি সি সিমিয়া এডিসি যে কক্থাই কথাম বা ওয়ার্ড অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সিমিয়া এডিসি আবো বিশিবা হলো লুকরংন গোबां মাইবাং ফুনগই হাজার হাজার চাকরি রিনাই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড খাইনাই সুইজারল্যান্ড খাইনাই ত্রিপুরা হানো এডিসি আমচয়ন বেবাক ফাইসিং হাইংনি যতনে সলাই কুচুক ওয়ার্ল্ড ক্লাস খাইনাই হিনই বিশিবা হলো খুতুং তুংनै তুংথাম বাংনানি রিংনাই কাংসা কাইनै বাংনানি কম্বল কাইসা কাইनै বাংনানি সেমি এডিসিয়া তামনে বাগে এডিসি অংখা চীনে ভারত হাসতেও 1952 ইংরাজিনে সেমি চংমারি স্যাংজাগো 1950 ইংরাজিনে সিমে চীনের সংবিধান এবা কনস্টিটিউশন সুইজাগো ত্রিপুরা হাসতেনি বাগৈ এডিসি খাইজাক খাদে চীনের সংবিধান কনস্টিটিউশন এডিসি খবজা খাদে 52 ইংরাজিনে সিমে লোকসভা ভোট রেখা বিধানসভা ভোট রেখা পঞ্চায়েত ভোট রেখা ত্রিপুরা হাসতে এডিসি ভোট অংখা দে এঙ্গে তামনি বাগে এডিসি খাইনা নাংখা এ ত্রিপুরা হাসতে হে আবো তাই বেবাক লোকরংনে লগে চুম্ব আবনো সাইমানো আবনো বসিও ই ত্রিপুরা হা 1400 বছর চিনি রাজা রকবাই শাসন খাইজাক একটা রাজ্য 1400 বছর রায়কসাক রায়কসম তেব হাজার হাজার সেংকরাগ রক
বিদেশি শত্রু এনিমি হইতে ই টিপ্রাহানো রক্ষা খাইই চীনে ই রাজ্য স্বাধীন খাইতন 1949 ইংরাজীয় ও রাজ্য যে স্বাধীন তন্ত্রতই ভারত হাসতে বাই জুকমা খাইখা তামনিবাগই ভুটান তাকফানো ভুটান রাজা তঙ্গ ভুটান আলাদা দেশ তঙ্গ তামনিবাগই বড় খাইয়া কারণ 1400 বছর স্বাধীন তংফানো যে লুকরংনে দফারংনে ও হানি বুসারংন যে ই হায়ং বাহাই খাই বরক বাচিনানে আবন করং খাই তিসানানে আবনি বাগই বরংন ক্যাপাসিটি বিল খাইনানে বাগই 1400 বছর কিচ্ছু খাই জাগিয়া লেখা করুই পড়া করুই চীনে হুকুমো চীনি আমানি কপ আবন কোন মর্যাদার জাগিয়া ইজ্জত জাগিয়া কিন্তু নুয়ংমা তাংজাক্ষা নির্মহল তাংজাক্ষা আস্থা বলো মায়ং কুপলংখা করাই কুপলংখা কিন্তু লুকুরক যে লুকুরক হুক খাওয়াই সিমি বিনি কলম তৈবাই বিনি খাজনা বাই আসক তংততক খাই রেখা চিনি বুবাগ্রা রংন ও লুকুরংনি বাগৈ মংসা করি অমিন চং ভারত হাবাই করংলাই হ্যাঁ আবন চং কেবেঙ্গিয়া আবন চং গসিয়ংগিয়া কাহাম নংখা ভারত হা হাই কতর কাইছা হাসতে গণতান্ত্রিক ব্যবস্থা যে দেশনি সংবিধান তঙ্গ কনস্টিটিউশন তঙ্গ আবন বিসিং চীনে টিপ্রাহানি টিপ্রাসারংনি চীনে লোকরংনি বাগৈ হামকরাইনি বাগৈ যদি সামুং যদি তুইদুল জাক্কা আংখাই চীনে কোন চং টিপ্রাসারক কমরিয়া খামুং টিপ্রা হা কমরিয়া খামুং কিন্তু আপনি হলো 30 বছর ই হাসতেও কংগ্রেসের সরকার হ্যাঁ চং বুমংখানাখা সচিন সিং সুখময় সেনগুপ্ত বরক মুখ্যমন্ত্রী চালাংখা বরক শাসন খাইলাংখা কিন্তু ও সচিন সিং সুখময় সেনগুপ্ত লগিয়ে সাবতং সাবলগে রেখা তখন বুখরব আং বুমং সানে নাইয়া বুমং আং সালিয়া হে অবসানে নাইও সাবলগে রেখা 1400 বছর যে নুখুংন যে হাফাংন চং মুতাই হাই খাই চং আবল খাইখা বরকন লগে রেখা 30 বছর চীনে টিপ্রা হাও টিপ্রা সারক সাকনি হাও মেজরিটি হইতে চং মাইনরিটি অংখা সাকনি হাও চীনে কামি হইতে আগলিগো থাংখাই চীনে আসুকনানি জায়গা করই বুসানানি জায়গা করই ককসানি জায়গা করই নগ কিফিল মাই হাংখাই ট্রাইবেল রেস্ট হাউস অর হাই নখলাও মাচং মার থুকা চীনে হাসতেও চীনে আফরনে বড় খরিনে বুসা ফালি মাচাখা নিনে পঞ্চায়েত অফিসে থাকবে যে কোন ডাইরেক্টর অফিসে থাকবে এসডিএম অফিসে থাকবে ডিএম অফিসে থাকবে মহাকারণ থাকবে টিপ্রাসা হাসতে টিপ্রা খরক সাফানো করুই মাসা মাংনই পিয়ন আবসিমিয়া যে বলং হাথায়ও বড় মোরা শাখাও লংথরাই শাখাও শাখা নগ
মাই মুসাইয়া খ্যাত কমাজাগই চীনের ত্রিপুরা সারক হুক খেলাই জানেন নাঙো হুক খেলানের পন্থ অধিকার করই সারা বলং ত্রিপুরা সামসয় রিজার্ভ ফরেস্ট খাই রিজার্ভ খা সব হুক মা খাইয়া চং ওয়া মাতানিয়া সন্মা রাইয়া এমনকি মাই সঙ্গে জানানি বল পর্যন্ত মা খলিয়া চিনি আমার তিনি বুকুর রক আমতি খাইই সাকনি হাও সোন শরণার্থী ভিখারি সাকনি হাও ই করই চুম করই সাকনি হাও চিনি আমানে কক সাজা গিয়া চিনি হজাগেরে মামিতা লেবাং বুমানে গরিয়া আবসং কোন দামসাগো বসাই মানিয়া আমতি অংখা আবো হইতে রক্ষা খাইনানি বাগই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সাকবাই নাইকল জাক আমতি কাইসা সংস্থা মা খাইখা আবো হাই হাই ফাইমানিয়া তিনি খুমলং और इंग्लिश मीडियम स्कूल और म्यूजिक कॉलेज और स्टेडियम और खेरंगबाई हॉस्पिटल और पॉलिटेक्निकल कॉलेज इंस्टीट्यूट और डिग्री कॉलेज अब हाई हाई चुनो दया खाई केबो याफारिया बिनिबागई गणमुक्ति परिषद कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट বামফ্রন্ট এই ত্রিপুরা হস্তেনে ট্রাইবেল নন ট্রাইবেল বিভাগ গণতন্ত্র যারা হামজাং নাই কনস্টিটিউশন যারা হামজাং নাই বরং সুবাচনা হই পয়লা বামফ্রন্ট সরকার 1978 ইংরাজিও 60 জনা বিসিং মাত্র 13 জনা চিনি ত্রিপুরা এমএলএ 17 জনা 60 জন বিসিং 17 জনা 43 জনা ত্রিপুরা সাইয়া ওয়ানসা এমএলএ কসাকনি এমএলএ গণতন্ত্র হামজাং নাই কনস্টিটিউশন হামজাং নাই বরং সুবাই বরং সমর্থন বাই এডিসি খাইনানি বিল পাস ও বিল দিল্লির রহরই দিল্লি সরকার কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধন খাইয়ে আবাসাগি ইনখাই তাকো বখরক এডিসি যে ফানো চালকথন থাংনাই 44 বছর এডিসি নো সিপিএম চালকখা সিপিএম এবা বামফ্রন্ট আবনো ত্রিপুরা উপজাতি যুব সমিতি চালকখা আবনো আইন পিটি চালকখা তাবক ত্রিপুরা মথা চালক দङ হিংখাই ওই এডিসিনো তামো খাইনে নাংনাই এই যে রাইদা রাইট মানমানে আবনো তামো খাইনে নাংনাই আবনো তেইব এডিসিনি ফান নয় এডিসিনি রাইট নয় এডিসিনি পাওয়ার ন তাইব করা খাইন নাংনাই আবুনি আগো তাইব রাং নাংনাই তিনি তো 1982 ইংরাজিয়া 1990 ইংরাজিয়া 1982-85 ইংরাজি রগ চীনের তিমপ্রাসা আমসই রগ ইএডিসি আমসই সারা ত্রিপুরা রাজ্য কেবেঙই বা বেড়াইই 100 জনা বিএ পাস করুই 10 জনা এমএ পাস করুই খরংন ইঞ্জিনিয়ার করুই খরংন ডাক্তার করুই তিনি 2026 ইংরাজি বা আবনি উল্লব 1982 হইতে ত্রিপুরা হাও যে কোন অংশে থাকলে দক্ষিণ হইতে উত্তর পাড়া খুংসা বিসিং হচ্ছে ডজন এমএ পাস বিএ পাস বুরুই চিরাই ইঞ্জিনিয়ার ডাক্তার এলএলবি এলএলএম
MBA engkai edisi no taibo kerak khane nango edisi ni jago taibo power nango rang nango thangnai bisiba last 5 years jono onek imang phunuk jakha he chung ui mang nugui chungbo kisa tongthok jakha baji soglaikha মিছিল খেলাই লেখা 2017 ইংরাজি ওয়াইসা মানখা হিনই তাই ওয়াইসা 2024 ইংরাজিও মানখা হিনই जों मानखा ताखौ बुखर तामु मानखा आबो शुदु इ खुमलुं सिमिया कताल खायै अरा लुकोरंनि हामकरायो तामो एजुकेशन तामो इकोनॉमी तामो हेल्थ तामो इंफ्रास्ट्रक्चर तामो कल्चर तामो जिने बुसा बुतोय सुख थाय बरंनि बागै सामं कायसा याप्रि कायसा साजाक खादे सामं बुतां कायसा नायजाक खादे जोनो साखा थानसांदि हे थानसा नांगो थानसानो खुलुमो थानसा काहाम थानसानि लगे जिने चराय ताबुंनि पिरिनि सराय रक ताकबो बरक आबोनो हामजागो आबो हामजाग माने कोनो आसुं सेजाया काहाम ओ थानसा एडीसी आफारे रिखा थानसा 13 जना मंत्री एमएलए रिखा थानसा खरंगनय मंत्री रिखा तामुमानखा ओ थानसा भाई एडीसी नि जे आईन 125तम संविधान संशोधनी बिल खाई गणमुक्ति परिषद बामफ्रंट ये मोदी सरकार न जे बाध्य खाई माने बिल तुबुनानी ओ बिल पार्लामेंट नि रेफ्रिजारेटर हिंग नगो तब कलाई टंका थांनाय 7-8 बछर ओ थानसा हইতে কক थाइसा साजाखा ओ थानसा हইতে आबनि बागै मिছিল कायसा उंखा ओ थानसा हইতে आबो बागै कोन लाहौर कासो जाखा ओ थानसा हইতে दिल्लीनि जंतर मंतर स्लोगान कायसा उंखा उंगिया 2018 आईपीएफ टिनी 8 जना एमएलए खरंगनय मंत्री मुतायं थांजाक बरम गनां एनसी देवबर्मा मेबार कुमार जमातिया ताउकबो खरंगनय एमएलए ए मंत्री 13 जना एमएलए खरकसा एमपी बरखिनो बीजेपी ने टिकिट बाय एमपी अंफानो बक ब चिनी बरक थानसानि बरक टिप्रासानि बागै लामा साइनाय बरक लामा तुइदुलनाय बरक ताखौबो खरक ताबक तो सोशल मीडिया नि जुग इनफरमेशन टेक्नोलॉजी जुग ईरान बाय अमेरिका जुद्धं दङ 1500 2000 3000 किलोमीटर हाकसाल हইতে मिसाइल बोमा खेगलाई दङ आबोनो पर्यन्त मोबाइल नुक दङ 400-500 फुट बिसिङाव बांकार बिसिङाव हইजाक दङ अरब बोमा खेगलाई हই बरक बुथारै दङ आबो पर्यन्त चिनि मोबाइल सं नुगो ताबो हইनानै किछु करय हইबानिया खाना खादे चिनी पूर्व त्रिपुरानी एमपी दिल्लीओ पार्लामेंट ग्रेटा त्रिपुरालेन्नी बागै 125तम संविधान संशोधननि बागै कक बरंग अष्टम तपशिल शीतकनि बागै कक थाइसा साखा खाना खाबे खानाया अमै ताखौ बुखरक एडीसी अब एडीसी सिमिया अब
যে kutham koksimia edisi ongkha tipra sarongni bagai rokha kobach songtai ha kuma jagiatoi sini amani kok kuma jagiatoi sini rignai risa samathi bubar hojagere goriya mamita nasok kuma jagiatoi chumbo kubun borok hai bokrok kucuk khayoi hayungo sini tiprasano sini tiprahano taibo kerak khaitishanani bamfront bade abu khaimaya tini khumulungo thangnai bisiba katal khayoi it khaisa bokjagia kintu khumulong norogoi khumulongni phanbai কিছু বরক 25-30 লাখ টান্নি গাড়ি কাগো শুধু এক্সিকিউটিভ মেম্বার এমডিসি রগিয়া নমিনেটেড কমিটির চেয়ারম্যান বরক 2 তলা 3 তলা সামংতাঙ্গ জনগণনি বাগৈ সোসাইটিনি বাগৈ দফানি বাগৈ যে ইনফ্রাস্ট্রাকচার নাঙ্গ তাইব স্কুল তাইব কলেজ তাইব হসপিটাল তাইব লামা তাইব তুই তাইব ফেরাং চাকরি আবকরই থাংনাই বিসিবা এডিসি লুট টং থাংখা চিনি ইমাং লুট টং থাংখা যে কোনো জাতি দফা যদি মুথাংনানি নাঙো পইলা তামনাং এডুকেশন শিক্ষা এডিসি আমসয় 1600 স্কুল এই যে মিয়াখালীক বিধানসভা অধিবেশন থাঙ্গো ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বরংনি কথা লাইজাক সরকার নিয়ে মন্ত্রী অকরা উত্তরীয় জনসংখ্যা ত্রিপুরা হস্তেও কটা স্কুল সিঙ্গেল টিচার খরকসা সিমি টিচার বাই চলিতং 345 কটা স্কুল পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নাই আরো প্রায় 500 বাই 350 বুসক 800 নি সালে কবাং হিংখাই এডিসি আমসয় ওই স্কুল মাস্টার করই স্কুল চলিয়া সাবনি বুসা মূর্খং নাই সাবনি বুসা ই যুগ ই এরা হইতে উগ্নগ কলাই নাই টিপ্রাসা আং সুংখা ও খরকথাম চিনি টিপ্রামথানি এমএলএ রংন তাকুগ্র খনা খাদে হ্যাভ ইউ হার্ড কেবো কেবো কক বরক মানিয়া হিন্দি সাগো ইংরেজি সাগো সুংখা মাই ডিয়ার ব্রাদার হ্যাভ ইউ লিসেন দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য অনারেবল চিফ মিনিস্টার आप सुना है क्या फ्रोक कॉक साइमानिया अंके ताकुबु खरक नरखनो टाइगर वॉरियर कहाम यस चुंग बरंग हम जागो चुंग बरंग ना वो खायो सराइरक यंग जनरेशन कताल पिरी पॉलिटिक्स फैने नांगो कताल पिरी दोफानो हस्तेनो देश नो सन्मानी बागो खिना नांगो किंतु तमास नाम तंखा बरक कताल पिरी बुबा खनाफानो खनाइया नुकफानो नुगिया शुधु आयुक लक्षं मुसादी तखबो खरक केबो भाई चिने कोनो केना करई केबो भाई चिने कोनो शत्रुता करई देश न बाचिर नानी राज्य न बाचिर नाने एडिसी न बाचिर नाने টিপ্রাসার ন বাচির নানি চিনি আমানি কক চিনি হাই চিনি আব ছিরে সিতিনি আবরং ন আপনি ভাগই একমাত্র কসাক বানা একমাত্র বাম ফ্রন্ট লেফট ফ্রন্ট বরক সেই মানো আব হাই হাই কক সামানিয়া जों प्रमाण खायरिखा जोंनि प्रार्थी और कमरेड राधाचरण देव बर्मा सीएम तंफ्रुओ EM तंफ्रुओ ये खुमुलंग आगे बोलंग दं माने
और खूब मासाई रेखा अब इन उत्तर पूर्वांचल ने जे तेईब नटा एनसी दङ बर' टेरिटरियल काउन्सिल जयन्तिया एडिसि खासि एडिसि गारो एडिसि डिमा हासाव एनसि हिल मिजोराम लाई चाकमा मार थांग नायदि खुमलुं भाई किसा कम्पेयार खायदे खुमलुं दे मुसां ना बरंनियाबो मुसां चिनी आगे हইতে 30 বছর सकां हইতে एनसि हिल 30 বছর आगे हইতে ডিমা হাসাও জয়ন্তিয়া খাসি তোরা মুসা করই কিন্তু त्रिपुरा ट्राइबल एरियास ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल थांनाय बिसिबा और चाक्का पांचार अंखा लोड शेडिंग अंखा एडिसिनि नाइसिंगमं एडिसिनि नाइकलमं एडिसिनि ऑब्जेक्टिव आबनो ताई गुबुन फाइसिं लां थांखा बराव तामनि बागै कमरेड नरेश जमातेर शाखा ই দেশটি শত্রু দেশটি জনগণের শত্রু নরেন্দ্র মোদী বিনি দল ভারতীয় জনতা পার্টি ন হাফাঙ্গ নারঙ্গানি বাগুই বরংনি কুসুবই চামানে সুশন্ন আবন খাইনানি বাগুই কাজী তাকু বুখরব তাকলাইনি নির্বাচন টংমারিও জুদা খাই বসাখা কুবই কুবই নরক জুদা অংখাই মন্ত্রী সভা হইতে নিনি সমর্থন পিছাদে ওট খাইদে অনিমেষ দেবরমা বিশ্বকুমার দুমাতিয়া যদি নরক কুবই কুবই ত্রিপুরা সারম্ন যদি নরক কুবই কক্সাগো পিছাদে অরখাই নরক রসগোল্লা চানাই বিরিয়ানি চালাই নাই আর অরফাই जों गामिनि बर' रंनो हाय बुलायनाय सुलायनाय आबो बनीति आबो तो सुबिदाबादी नीति तिनि जुदा अंफानो खाना ताइबायसा नरक हाय थानसांनाय नरंनि थानसानि अर्थ अबसे गुबै गुबै इ त्रिपुरा हास्तेनि त्रिपुरा सारंनि हामकरेनि बागै थानसाया गुबैनि थानसा अंका कसाक तुबैनि थानसा अंका बामफ्रन अंगै चिनी बातायलायनाय राव कमरेड राधाचरण देवबर्मा कमरेड सूर्य कुमार देवबर्मा कमरेड बेनीलाल देवबर्मा ते कमरेड ब्रज कुमार देवबर्मानो गोबां गोबां भोट जितिरोदि ताइ वाइसा त्रिपुरा सारंनि बख्रक त्रिपुराहानि बख्रक चिनी इ हस्तेनो आगग्रनि बागै ओ लामाओ हिमनानि बागै जन सुबाचरिदि अशोक सावै ताइबायसा दत्तनो खुलुममा हामबाय ताइ सिबाया फारै आनिकक अरमथाखा इनकलाब जिंदाबाद बामफ्रन्ट जिंदाबाद Later, I was given the charge of state president. എല്ലാവർക്കും നമസ്കാരം. വേദിയിലുള്ള ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ എല്ലാ നേതാക്കന്മാർക്കും നമസ്കാരം. വയനാട്ടിൽ പ്രത്യേകിച്ച് കേരളത്തിൽ തെരഞ്ഞെടുപ്പ് ആസന്നമായിരിക്കുന്ന ഈ സമയത്ത് കേരളത്തിൽ വരാൻ ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ കേന്ദ്ര സമിതിയുടെ ആശീർവാദങ്ങൾ അനുഗ്രഹങ്ങൾ എല്ലാം ഏറ്റുവാങ്ങിക്കൊണ്ട് അവരുടെ എല്ലാ തരത്തിലുള്ള ഊഷ്മളമായ അഭിവാദ്യങ്ങൾ നിങ്ങൾക്ക് നേടാൻ വേണ്ടി സാധിച്ചതിൽ എനിക്ക് വളരെ സന്തോഷമുണ്ട്. കേരളത്തിലെ കഴിഞ്ഞകാല ഭരണങ്ങളെ കുറിച്ച് പ്രത്യേകിച്ച് എടുത്തു പറയേണ്ട കാര്യമില്ല. ഇടതുപക്ഷവും വലതുപക്ഷവും തമ്മിലുള്ള കൂട്ടുകെട്ടോടുകൂടിയുള്ള ഒരു ഗെയിം പ്ലേ ആയിരുന്നു കേരളത്തിൽ നാളിലൂടെ നടന്നുകൊണ്ടിരുന്നത്. ഞാൻ വരുന്നത് ഭാരതത്തിന്റെ വടക്കു കിഴക്കൻ മേഖലകളെ ത്രിപുരയ്ക്കുമെന്നാണ്. ഒരു കാലത്ത് കമ്മ്യൂണിസ്റ്റ് പ്രസ്ഥാനങ്ങളുടെ ഛായാചിത്രം മാത്രം അനുഭവിച്ചിരുന്ന ത്രിപുരയിൽ മാറ്റത്തിന്റെ കാറ്റ് വീശിക്കൊണ്ടിരിക്കുന്നത് 2018 കാലഘട്ടത്തിലാണ്. നരേന്ദ്രമോദിയുടെ നേതൃത്വത്തിൽ ഭാരതത്തിൽ സമൂലമായ പരിവർത്തനമുണ്ടായപ്പോൾ ത്രിപുരയിലെ ഗ്രാമഗ്രാമാന്തരങ്ങളിൽ ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ സന്ദേശം എത്തിച്ചുകൊണ്ട് പാർട്ടിയെ ശക്തമാക്കാൻ ബൂത്ത് തലത്തിലുള്ള പ്രവർത്തനമുണ്ട് ഭാരതീയ ജനതാ പാർട്ടിയെ
ത്രിപുരയിൽ കമ്മ്യൂണിസ്റ്റ് പാർട്ടിയെ എക്കാലത്തേക്കും മാറ്റി നിർത്തിക്കൊണ്ട് ഭാരതീയ ജനതാ പാർട്ടി അധികാരത്തിലേക്ക് വന്നതിന്റെ വളരെ മനോഹരമായ ചരിത്രം നമ്മൾക്കുണ്ട്. ആ ചരിത്രത്തിന്റെ വാഹകനായിട്ടാണ് ഞാൻ ഇവിടെ കേരളത്തിൽ എത്തിയിട്ടുള്ളത്. കഴിഞ്ഞ കാലങ്ങളിലൊക്കെ ഇവിടെ നടന്നുകൊണ്ടിട്ടുണ്ട്. ഇടതുപക്ഷത്തിന്റെയും വലതുപക്ഷത്തിന്റെയും മാറി മാറുന്ന ഭരണമുണ്ട്. ജനങ്ങളുടെ വിശ്വാസ സംരക്ഷണത്തിനുണ്ടായിരുന്ന മൂല്യത്തകർച്ച, ജനങ്ങളുടെ സുരക്ഷിതത്വത്തിനുണ്ടായിരുന്ന മൂല്യത്തകർച്ച, ഇതൊക്കെ മാറ്റിയെടുക്കാൻ വേണ്ടി വിശ്വാസ സംരക്ഷണവും വികസനവും സുരക്ഷിതത്വവും കാത്തുസൂക്ഷിക്കാൻ ഭാരതീയ ജനതാ പാർട്ടി കേവലം പ്രചരണമല്ല, ജനങ്ങൾക്ക് നൽകുന്ന പദ്ധതിയോട് കൂടിയിട്ടാണ് ഈ തെരഞ്ഞെടുപ്പിനെ കാണുന്നത്. 2026 തെരഞ്ഞെടുപ്പ് കേവലം പ്രചരണം മാത്രമല്ല, ജനങ്ങൾക്ക് നൽകുന്ന പ്രതിബദ്ധതയുടെയും പ്രതിജ്ഞയുടെയും കൂടി ഒരു കാൽവെപ്പായിരുന്നു ഈ തെരഞ്ഞെടുപ്പ്. 2026 തെരഞ്ഞെടുപ്പ് ഭാരതീയ ജനതാ പാർട്ടിക്ക് അനുകൂലമായ ഒരു വിധിയെടുക്കാൻ വേണ്ടിയുള്ള പ്രവർത്തനത്തിന്റെ ഭാഗമായിട്ടാണ് ഞാനിവിടെ നിങ്ങളുടെ ഈ വയനാട്ടിലുള്ള കേരളത്തിലുള്ള ഈ ആളുകളെ കാണാൻ വേണ്ടി ത്രിപുരയിൽ എത്തിയിട്ടുള്ളത്. Then after joining the state president of Tripura, then I was sent to Rajya Sabha MP, and later I have been given the task of CM twice. ഞാൻ ത്രിപുരയിലെ ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ സംസ്ഥാന അധ്യക്ഷനായിരുന്നു. പിന്നീട് രാജ്യസഭയിലേക്ക് തെരഞ്ഞെടുക്കപ്പെട്ടു. അതിനുശേഷം ത്രിപുര എന്ന സംസ്ഥാനത്തിന്റെ മുഖ്യമന്ത്രി പദം ഏറ്റെടുക്കാൻ എനിക്ക് സാധിച്ചു. We promised, we delivered. Tribal areas got priority, new jobs, Prime Minister Awas Yojana, housing for lakhs of families, clean water in every village, toilets for dignity, and roads connecting remote hamlets to markets. നമ്മൾ കേവലം വാഗ്ദാനങ്ങൾ മാത്രമല്ല നൽകിയത്, വാഗ്ദാനങ്ങൾ നടപ്പിലാക്കാൻ വേണ്ടി സാധിച്ചു. ആദിവാസി മേഖലകൾക്ക് പ്രത്യേക പ്രാമുഖ്യം നൽകിക്കൊണ്ട് റോഡ് വികസനം നടത്തി, ഗ്രാമീണ യോജന സ്കീമുകൾ ഉണ്ടാക്കി, ഗ്രാമഗ്രാമാന്തരങ്ങളിൽ ടോയ്ലറ്റുകൾ നിർമ്മിച്ചു, റോഡുകളുടെ വികസനം സാധ്യമാക്കി. ഇങ്ങനെ എവിടെയൊക്കെ പ്രാതിനിധ്യം ഏറെ വേണമോ, പ്രാമുഖ്യം ഏറെ വേണമോ, ആ പ്രദേശങ്ങളിലൊക്കെ ശ്രദ്ധ ചെലുത്തിക്കൊണ്ട് പ്രവർത്തിക്കാൻ വേണ്ടി സാധിച്ചു. Prime Minister has given us HIRA. HIRA means H for National Highway, I for Gateway, third gateway tunnel after Mumbai and Chennai, then R for railway. Never we had thought of that broad gauge railway will be northeast, particularly in Tripura. Number of rails are there now. Then we have very good, one of the nicest, best airport in northeastern region rather in eastern region. ത്രിപുരയിൽ ദേശീയപാതകൾ വികസിപ്പിക്കാൻ സാധിച്ചു, ടണൽസുകൾ വികസിപ്പിക്കാൻ വേണ്ടി സാധിച്ചു, റെയിൽവേ വികസനത്തിന് വേണ്ടി പ്രാധാന്യം കൊടുക്കാൻ വേണ്ടി സാധിച്ചു. ഇത് മുഴുവൻ നരേന്ദ്രമോദിയുടെ പ്രത്യേക താല്പര്യ കണക്കിലെടുത്തുകൊണ്ട് ത്രിപുരയുടെ വികസനത്തിന് സാധ്യമാക്കി എന്നുള്ളതാണ് വികസനത്തെ സംബന്ധിച്ച് പ്രത്യേകിച്ച് ത്രിപുരയിൽ നിന്ന് എനിക്ക് പറയാനുള്ളത്. Today, Tripura is a model of Viksit Bharat. Electricity reaches 100%. Youth gets free training and investments flow in. Investors are coming like anything in Tripura. ഇന്ന് ത്രിപുര വികസിത ഭാരതത്തിന്റെ ഒരു മാതൃകയായി മാറിയിരിക്കുകയാണ്. 100% വൈദ്യുതീകരണം സാധ്യമായി, യുവാക്കൾക്ക് തൊഴിലുകൾ ലഭിക്കുവാനുള്ള സാധ്യതകൾ ഏറെയായി. ഇതുപോലെ ഗ്രാമീണ മേഖലകളിൽ തൊഴിൽ സാധ്യതകൾക്കും ഏറെ പ്രാമുഖ്യം നൽകിക്കൊണ്ട് പ്രവർത്തിക്കാൻ വേണ്ടി സാധിക്കും. Farmers smile with better prices. Women feel safe. Health structure has been sea change. All the developmental activities have vibrant activity we have made. ഇന്ന് ത്രിപുരയിലെ കർഷകരുടെ മുഖത്ത് പുഞ്ചിരി തൂക്കുന്ന കർഷകരെ കാണാൻ വേണ്ടി സാധിക്കും. അവരുടെ വിളകൾക്ക് ഏറെ വില കിട്ടാനുള്ള സാഹചര്യം സൃഷ്ടിച്ചു. എല്ലാ ഡിപ്പാർട്ട്മെന്റുകളും വളരെ സക്രിയമായി പ്രവർത്തിക്കാനുള്ള സാധ്യതകളും ഇന്ന് ത്രിപുരയിൽ സാധ്യമായിരുന്നു. Niti Aayog already have declared that Tripura is the now front state in India. So far, this law and order situation is concerned, out of this 20 states in India, we stand from the below at third position.
നീതി ആയോഗിന്റെ കാര്യം ഞാനിവിടെ സൂചിപ്പിച്ചു. മാത്രമല്ല ത്രിപുരയിലെ നീതിന്യായ വ്യവസ്ഥയെ സംബന്ധിച്ചിടത്തോളം വളരെയധികം പുരോഗതി സൃഷ്ടിക്കാൻ വേണ്ടി സാധിച്ചു. ഒരു കാലത്ത് നീതിന്യായ വ്യവസ്ഥയെ സംബന്ധിച്ചിടത്തോളം ഇന്ത്യ രാജ്യത്ത് 20ാം സ്ഥാനത്തുണ്ടായിരുന്ന ത്രിപുര ഇന്ന് 3ാം സ്ഥാനത്തേക്ക് ഉയർന്നിരിക്കുന്നു. അവിടെ എല്ലാ തരത്തിലുമുള്ള നിയമവ്യവസ്ഥകൾക്കും സൗകര്യപ്രദമായ സാഹചര്യം ഉണ്ടാക്കാൻ വേണ്ടി സാധിച്ചു ത്രിപുര ഗവൺമെന്റ്. This wasn't politic, it was BJP's commitment. And Kerala, with your intelligence and devotion, you also can replicate this in Kerala too. ഇത് ഒരു മാന്ത്രിക വിദ്യയാണ്. അത് ഭാരതീയ ജനതാ പാർട്ടിക്ക് മാത്രം ചെയ്യാൻ വേണ്ടി സാധിക്കുന്ന മാന്ത്രിക വിദ്യയാണ്. ഭരണവിരോധം എങ്ങനെയാണ് എന്ന് കാണിച്ചു തരാനുള്ള മാന്ത്രിക വിദ്യയാണ് ഭാരതീയ ജനതാ പാർട്ടി വരുന്നത്. ഈ മാന്ത്രിക വിദ്യ കേരളത്തിൽ കൂടി പ്രാവർത്തികമാണ്. അതിന് ഭാരതീയ ജനതാ പാർട്ടിക്ക് കേരളത്തിന്റെ അധികാരം നൽകണം Anantapura wins എന്ന് after Mizoram and Goa and Mizoram. സുഹൃത്തുക്കളെ, ത്രിപുര സംസ്ഥാനം 3ാമത്തെ ത്രിപുരയാണ്. Friends, now let's talk about Kerala. God has gifted in so many ways this Kerala. God's, in other words, it will say that God's, it is the state of God, yet under siege. സുഹൃത്തുക്കളെ, കേരളം പലവിധത്താലും ദൈവത്തിന്റെ അനുഗ്രഹം കിട്ടിയ നാടാണ്. കേരളത്തെ ദൈവത്തിന്റെ സ്വന്തം നാട് എന്നാണ് വിശേഷിപ്പിക്കാറുള്ളത്. Here is a disturbing trend. State-sponsored atheist control is strangling our Indian traditions. കേരളത്തിൽ വളരെ വിഷമകരമായ സാഹചര്യങ്ങൾ ഉണ്ടാകുമ്പോൾ സംസ്ഥാന ഭരണകർത്താക്കൾ തന്നെ സ്പോൺസർ ചെയ്തിട്ടുള്ള അവിശ്വാസികളും നിരീശ്വരവാദികളും കേരളത്തിൽ പ്രശ്നങ്ങളുണ്ടാകുന്നു. There were strong boards stuffed with politicians who neither pray nor believe, mismanage temple treasures. രാഷ്ട്രീയക്കാർ ഇവിടുത്തെ അവിശ്വാസികളെ ക്ഷേത്രത്തിൽ പോയി പ്രാർത്ഥിക്കാനും ദൈവത്തോട് പ്രാർത്ഥന ചെയ്യാനല്ല, മറിച്ച് ക്ഷേത്രങ്ങളിൽ പോയി അഴിമതി സൃഷ്ടിക്കാൻ വേണ്ടി ഭരണകർത്താക്കളെ പ്രോത്സാഹിപ്പിക്കുകയാണ്. Remember the shocking Sabarimala gold theft. Crores vanished under their watch. നമ്മൾ ഏവരെയും ഞെട്ടിപ്പിക്കുന്ന വാർത്തയായിരുന്നു കണ്ടത്. ശബരിമലയിലെ സ്വർണ്ണ നിക്ഷേപങ്ങൾ മുഴുവൻ മോഷ്ടിച്ചു കൊണ്ടുപോയ സാഹചര്യം കേരളത്തിലുണ്ടായി. Sacred offerings meant for Ayyappa's service ended up in political pockets. BJP stand rock solid for protecting Indian heritage. ഇന്ത്യയുടെ വിശ്വാസ പാരമ്പര്യത്തെ സംരക്ഷിക്കുക എന്നുള്ളതാണ് ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ മുദ്രാവാക്യം. ഭാരതീയ ജനതാ പാർട്ടി വിശ്വാസ സംരക്ഷണത്തിന് വേണ്ടി നിലകൊള്ളുന്നു. എന്നാൽ കേരളത്തിലെ ഭരണകർത്താക്കൾ ചെയ്തത് ശബരിമലയിലെ വിശ്വാസം തകർക്കുകയും ശബരിമലയിലെ മുതലുകൾ കൊള്ളയടിക്കുകയാണ് ചെയ്തത്. We will ensure temples are managed by true devotees, those who like lands with faith, not ballots with faith. ക്ഷേത്ര സമുച്ചയങ്ങളും ദൈവവിശ്വാസത്തിന്റെ കേന്ദ്രമായി അവിടെ പ്രാർത്ഥനയ്ക്കും പൂജയ്ക്കും വേണ്ടി കാണുന്ന സ്ഥലമാണ്. നേരെ മറിച്ച് അവിടെ അക്രമത്തിന്റെയും അവിശ്വാസത്തിന്റെയും വേദി ഒരുക്കലല്ല ചെയ്യേണ്ടത്. And the brutal murder of Rajesh Barbode, what a tragedy. The whole India shocked by these news. There were 52 steps marched on a young Hindu boy during to speak truth. This is not mere murder, it's ritualistic political terrorism to silence BJP supporters. The 52-step march screamed for justice. കേരളത്തിൽ അതുപോലെ നടക്കുന്ന രാഷ്ട്രീയ പദപോക്കലിന്റെ ഭാഗമായിട്ടുള്ള കൊലപാതകം BJPയുടെ ചെറുപ്പക്കാർ നീതിക്ക് വേണ്ടി പോരാടുമ്പോൾ അവരെ രാഷ്ട്രീയത്തിന്റെ മുമ്പുകൊണ്ട് ഇല്ലാതാക്കുന്ന സാഹചര്യം കേരളത്തിലുണ്ടാകുന്നു. Who protected this country? The same India that shields anti-national forces. We demand a swift action, CBI probe and zero tolerance. BJP will not rest until every drop of innocent blood gets justice. കേരളത്തിൽ നടന്ന കൊലപാതകത്തെ സംബന്ധിച്ച്
വിശദമായ അന്വേഷണങ്ങളാണ് ഇവിടെ നടന്നിട്ടുള്ളത്. അനുവദിക്കാൻ പാടില്ല എന്നുള്ളതാണ് BJP-യുടെ നിലപാട്. This kind of atrocities we used to see in the newspaper, and it made a headline in daily newspaper and media too for Kerala. ഇത്തരത്തിലുള്ള വാർത്തകൾ ഡൽഹിയിലുള്ള പത്രങ്ങളിൽ പോലും ഹെഡ്ലൈൻസ് ആയി കാണാറുണ്ട്. കേരളത്തിൽ സംഭവിക്കുന്ന ഇത്തരത്തിലുള്ള ദുരന്തപൂർണമായ And being houses of opposition, then rep of the opposition included BJP's Karyakartas, even Congress people. കൊലപാതകത്തിലൂടെ ഇല്ലാതാക്കി ബലാത്സംഗത്തിൽ നിത്യസംഭവങ്ങളായി ഇത് ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ പ്രവർത്തകരെ മാത്രമല്ല കോൺഗ്രസ് പാർട്ടിയുടെ പ്രവർത്തകർക്ക് പോലും ഇത്തരത്തിലുള്ള ഭയാനകമായ സാഹചര്യങ്ങൾക്ക് വശമതിരായി എന്നുള്ളതാണ് ത്രിപുരയെ കുറിച്ച് പറയാനുള്ളത്. But now in Tripura, the CPM and Congress have handshake. ആക്രമണങ്ങൾ സഹിച്ച കോൺഗ്രസ് പാർട്ടിയും കമ്മ്യൂണിസ്റ്റ് പാർട്ടിയും ഒന്നായിരിക്കുന്നു. അവരൊന്നിച്ച് ഒരു മുന്നണിയുടെ പങ്കാളികളായി മാറിയിരിക്കുന്നു ഇന്ന് ത്രിപുരയിൽ. Temple lands, over 25,000 acres of sacred soil are being grabbed up by encroachers, land mafias with government blessings, grab what belongs to our British. നമ്മുടെ ക്ഷേത്രത്തിന്റെ ഡയറ്റുകൾക്ക് അവകാശപ്പെട്ട ആയിരക്കണക്കിന് ഏക്കർ വസ്തുക്കൾ ഇന്ന് നഷ്ടപ്പെട്ടിരിക്കുന്നു. ഇത് പലരുടെയും കൈകളിലാകുന്നു. ലാൻഡ് മാഫിയയുടെ കൈകളിൽ ദേവസ്വം ഭൂമികൾ അകപ്പെട്ടിരിക്കുന്ന സാഹചര്യം ഉണ്ടായിരിക്കും. Fields where our ancestors worship now concentrate jungles for the corrupt. BJP promises full protection, evict encroachers, restore lands and temples, and generate for rituals and community services. ഭാരതീയ ജനതാ പാർട്ടി വിഭാവനം ചെയ്യുന്നത് ക്ഷേത്രങ്ങൾക്ക് നഷ്ടപ്പെട്ട ഭൂമികൾ മുഴുവൻ തിരികെ എടുക്കുകയും ക്ഷേത്രത്തിൽ അന്യാധീനപ്പെട്ടു പോയ കാടുകൾ കിടക്കുന്ന പ്രദേശങ്ങൾ മുഴുവൻ പുനരുദ്ധീകരിക്കുകയും അതനുസരിച്ച് നഷ്ടപ്പെട്ടു പോയ മുഴുവൻ തിരിച്ചെടുക്കാനുള്ള പ്രവർത്തനങ്ങൾക്ക് വേണ്ടി ഭാരതീയ ജനതാ പാർട്ടി നേതൃത്വം കൊടുക്കാൻ തീരുമാനിച്ചു. Once LDF interference in temple rituals is an assault on our culture and sovereignty. Sovereign law is the heart of millions, yet non-believing administrators dictate who enters, what rights happen. നമ്മുടെ സാംസ്കാരിക കേന്ദ്രങ്ങളെ തകർക്കുകയും അവിടെ വിശ്വാസികളും അവിശ്വാസികളും കയറി ഭരണം ഏറ്റെടുക്കുകയും വിശ്വാസികളുടെ എല്ലാ തരത്തിലുള്ള മൂല്യവൃത്തിയും തകർക്കുകയും ചെയ്യുന്ന ഒരു സാഹചര്യം കേരളത്തിൽ ഉണ്ടായിക്കൊണ്ടിരിക്കുന്നു. BJP will honor age-old customs, keep politics out of pujas, and let faith lead. വർഷങ്ങളുടെ പാരമ്പര്യമുള്ള പൂജാരികളെ ഭാരതീയ ജനതാ പാർട്ടി ബഹുമാനപൂർവ്വം അംഗീകരിക്കുന്നു. അത് സംരക്ഷിക്കാനുള്ള ശ്രമത്തിൽ ഭാരതീയ ജനതാ പാർട്ടി ഒപ്പം നിൽക്കുന്നു. Even in party villages, our traditional families face social boycotts for supporting BJP. No meat from cooperatives, no jobs, no villages, pure tyranny. ഇതുപോലെ നമ്മുടെ ഗ്രാമങ്ങളിൽ ചെയ്യുന്ന ബോയ്ക്കോട്ട് ചെയ്യുന്ന ഒരു സാഹചര്യം നമ്മുടെ Girls are too worried, and BJP stands with every such family fighting for their rights, breaking the red terror. ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ മുന്നിൽ രണ്ട് കാര്യങ്ങളാണുള്ളത്. ഒന്ന്, നമ്മുടെ ആവശ്യങ്ങൾക്ക് വേണ്ടി പോരാട്ടം. രണ്ട്, കമ്മ്യൂണിസ്റ്റ് ഭീകരതയ്ക്കെതിരായിട്ടുള്ള പോരാട്ടം. ഈ രണ്ടിനു വേണ്ടിയും ഭാരതീയ ജനതാ പാർട്ടി കേരളത്തിൽ നിലകൊള്ളുന്നു. Both LDF and UDF have led Kerala into a cycle of institutionalized corruption, where public office became a tool of personal gain. നമ്മുടെ എല്ലാ പൊതുസ്ഥാപനങ്ങളും സ്ഥാപിത താല്പര്യക്കാരുടെ കൈകളിലായി. നമ്മുടെ നാട്ടിൽ നടക്കുന്ന അഴിമതി ഇടതുപക്ഷവും വലതുപക്ഷവും മാറി മാറി ധരിച്ചുകൊണ്ട് ഒരു സൈക്കിളിന്റെ ചക്രം പോലെ ഇത് മാറി മാറി ഈ അഴിമതി ഭരണം നടന്നുകൊണ്ടിരിക്കുന്നു. Under the LDF, നമ്മൾ കണ്ടു കേരളത്തിൽ നടന്ന സ്വർണ്ണ കള്ളക്കടത്തിനെ കുറിച്ചുള്ള കാര്യം. this pattern is further reflected in a series of scandals, including the AI camera scam, the K4 scam, and the life insurance scam, all pointing to a governance model marked by misuse of public funds and a complete lack of accountability. എയർപോർട്ട് കുംഭകോണത്തെ കുറിച്ച് കേട്ടു, സ്വർണ്ണ കുംഭകോണത്തെ കുറിച്ച് കേട്ടു. ഇതൊക്കെ ഈ കേരളത്തിൽ നടക്കുന്നത് പൊതു ഖജാനാവ് മുതൽ മുടക്കിക്കൊണ്ട് പൊതുഭരണം മോശകരമായി ഉപയോഗിച്ചുകൊണ്ട് കേരളത്തിന്റെ ഭരണ സംവിധാനത്തെ തകർക്കുന്ന രീതിയിലുള്ള ഒരു സമീപനം ഇവിടെ
ഉൾപ്പെടെയുള്ള ഭരണകക്ഷികൾ ആവർത്തിച്ച് ചെയ്തുകൊണ്ടേയിരിക്കും. The solar scam in which the highest office was involved, regarding which everybody knows, one bribery scam, then Pallavi Button Bridge scam, and palm oil import scandal reveal a culture of unresolved corruption, kickbacks and prodigals. പാമ്പൊഴി കുംഭകോണം, സോളാർ കുംഭകോണം തുടങ്ങി നിരവധി കുംഭകോണങ്ങൾ, പാലാരിവട്ടം ബ്രിഡ്ജ് ഉൾപ്പെടെയുള്ള കുംഭകോണങ്ങൾ നമ്മുടെ നാട്ടിൽ ആവർത്തിച്ചുകൊണ്ടേയിരിക്കും. Decades passed, government changed, alliance rotated, yet corruption remained constant, and it was the people of Kerala who paid the price. കാലം ഒരുപാട് മാറി, കാലഘട്ടം മാറി, ദശാബ്ദങ്ങൾ ഒരുപാട് പിന്നിട്ടു. പക്ഷേ അഴിമതിക്ക് ഇതുകൊണ്ട് വിരാമമാക്കാൻ സാധിച്ചില്ല. മാറി വരുന്ന ഭരണകക്ഷി, ഇന്നത്തെ ഭരണകക്ഷി നാളത്തെ പ്രതിപക്ഷമാകുന്നു, നാളത്തെ പ്രതിപക്ഷം ഇന്നത്തെ ഭരണകക്ഷിയാകുന്നു, കൂട്ടുകക്ഷികൾ മാറി വരുന്നു, സഖ്യങ്ങൾ മാറി വരുന്നു. എന്നാൽ അഴിമതി പൊളിച്ചു മാറ്റാൻ സാധിക്കാതെ അഴിമതിയിൽ തുടർക്കഥയായി മാറുന്നു കേരളത്തിൽ. Kerala's youth unemployment stands at 29.9%, facing nearly 2.5 lakh young people to leave the state. 29.9% ആളുകൾ തൊഴിലില്ലാതെ നടക്കുകയാണ്. ഏതാണ്ട് 2.5 ലക്ഷത്തോളം ചെറുപ്പക്കാർ ഇങ്ങനെ തൊഴിൽ വിദ്യാഭ്യാസം ഉണ്ടായിട്ട് തൊഴിലില്ലാതെ നടത്തുന്ന സാഹചര്യം കേരളത്തിൽ ഉണ്ടാവുക. Our future is being too-savvy, generation by generation. നമ്മുടെ ഭാവി ഇങ്ങനെ ഒരു തലമുറ കഴിഞ്ഞ് മറ്റൊരു തലമുറ നമ്മുടെ ഭാവി തലമുറയെ അനാഥത്വത്തിലേക്ക് കണ്ടുപിടിക്കുന്ന സാഹചര്യം ഉണ്ടാകുന്നു. The unemployment rate in the state is about 8.2%, leaving thousands of young people without work and struggling. ഒരുപാട് ചെറുപ്പക്കാർ യാതൊരു തൊഴിലില്ലാതെ ജോലിയുമില്ലാതെ ബുദ്ധിമുട്ട് അനുഭവിച്ചുകൊണ്ടിരിക്കുന്നു കേരളത്തിൽ. As one of India's least industrialized state, Kerala continues to churn out degrees without opportunities. കേരളത്തിൽ നിന്നും മറ്റ് സംസ്ഥാനങ്ങളിലേക്കും രാജ്യത്തിന്റെ പുറത്തേക്കും മാറി താമസിക്കുന്ന ജോലി അന്വേഷിച്ചുകൊണ്ട് ഇത് കേരളത്തെ സംബന്ധിച്ചിടത്തോളം വല്ലാത്തൊരു അവസ്ഥയാണ് സൃഷ്ടിക്കുന്നത്. Today, students migrate not just for jobs, but for better education in other states. ജോലിക്ക് വേണ്ടി മാത്രമല്ല, നല്ല വിദ്യാഭ്യാസത്തിന് വേണ്ടി കൂടി യുവാക്കൾ കേരളത്തിൽ നിന്നും മറ്റ് സംസ്ഥാനങ്ങളെ ആശ്രയിക്കുന്ന സാഹചര്യം ഉണ്ടാകുന്നു. Decades of India and UDA, ISRO have cost Kerala its future, reclaiming its demands decisive action. ഈ സാഹചര്യത്തിലേക്ക് മാറിക്കൊണ്ടിരിക്കുകയാണ് കേരളം. Gross neglect and management of fund is occurring here. The constituency suffer from a severe lack of basic public amenities, with no functioning public toilets in key centers, including Pinnarai, Chakrakal, and Anjala, Kandi, and the complete absence of public cleanliness. പൊതു ഫണ്ട് വിനിയോഗം ചെയ്യുന്നതിനുള്ള അപര്യാപ്തതയും അതിന്റെ ഘടകാര്യസ്ഥതയും മൂലം നമ്മുടെ സംസ്ഥാനത്തിന് ആവശ്യമായിട്ടുള്ള പൊതു എമ്യൂണിറ്റീസിന്റെ ലഭ്യത കുറവ് കേരളത്തിൽ അനുഭവപ്പെടുന്നത് ഈ പൊതു ഫണ്ട് പൊതുധനം എങ്ങനെ വേണ്ടവിധത്തിൽ വിനിയോഗിക്കാൻ വേണ്ടി സാധിക്കുന്നില്ല എന്നുള്ളതിന്റെ ഏറ്റവും വലിയ ഉദാഹരണമാണ്. Despite the Pinnarai Vijay government spending crores to construct boat jetties for tourism promotion, these projects remain non-operational as boat services have failed to commence. ഒരുപാട് പണം വിനിയോഗിച്ചുകൊണ്ട് നമ്മുടെ തീരദേശങ്ങളിലും മറ്റും കായൽ പ്രദേശങ്ങളിലുമൊക്കെ ബോട്ട് സർവീസ് ആരംഭിച്ചിട്ടുണ്ടെങ്കിൽ ഈ സർവീസുകൾ ഒന്നും തന്നെ Farmers are under threat due to volatile cattle feed prices, inadequate veterinary assistance, and the failure to ensure the fair market for their products. കർഷകരെ സംബന്ധിച്ച്
സംബന്ധിച്ചിടത്തോളം അവരുടെ അധ്വാനം, അവരുടെ പ്രവൃത്തി, അവരുടെ വിയർപ്പ് ഇതിനൊന്നും തന്നെ ഒരു വില കൽപ്പിക്കാതെ അവരുടെ ഉത്പാദനങ്ങൾക്ക് വേണ്ടത്ര വില കിട്ടാത്ത സാഹചര്യവും നമ്മുടെ നാട്ടിൽ കേരളത്തിൽ വർദ്ധിച്ചു വരുന്നു. In agricultural hubs like Vanguard, Paralasari and Anjar Khandi, vast tracts of paddy fields remain underutilized due to persistent lack of irrigation facilities and the unresolved issue of saltwater intrusion, crippling the primary source of income for many families. പല കർഷക കുടുംബങ്ങൾക്കും അവർക്ക് അടിസ്ഥാനപരമായി വേണ്ടുന്ന ധനം ലഭിക്കാത്തത്, അവർക്ക് വേണ്ടുന്ന തരത്തിലുള്ള ഇൻഡസ്ട്രിയൽ ഡെവലപ്മെന്റ്, വ്യാവസായിക വളർച്ച, കാർഷിക മേഖലയിലായാലും ശരി, കാർഷിക മേഖലയ്ക്ക് അനുസൃതമായിട്ടുള്ള വ്യാവസായിക സംരംഭങ്ങളൊന്നും തന്നെ കേരളത്തിൽ വളരാത്തതുകൊണ്ട് അവരുടെ അടിസ്ഥാന സൗകര്യ വികസനത്തിന് പോലും ബുദ്ധിമുട്ടുണ്ടാക്കുന്ന സാഹചര്യം കേരളത്തിലുണ്ട്. Kerala is witnessing deliberate sabotage of central government schemes by LDF. കേരളത്തിൽ കേന്ദ്ര പദ്ധതികൾ നടപ്പിലാക്കുന്നതിന് പോലും LDF ഗവൺമെന്റ് തയ്യാറാകാത്ത ഒരു സവിശേഷ സാഹചര്യം കേരളത്തിൽ നിന്ന് നടപ്പിലാക്കി വരുന്നുണ്ട്. Prime Minister Awas Yojana benefited over 1.68 lakh families in the state. Yet, this Kerala government alone refused to sign Prime Minister Awas Yojana 2.0 even after rebranding it as the Life Mission. കേരളത്തിലെ 1,68,000 കുടുംബങ്ങൾക്ക് സൗകര്യപ്രദമാകുന്ന, ഗുണപ്രദമാകുന്ന പ്രൈം മിനിസ്റ്റർ ആവാസ് യോജന കേരളത്തിൽ നടപ്പാക്കാൻ സാധിക്കാത്തതുകൊണ്ട് കേരളത്തിലെ ഒരുപാട് ആളുകൾക്ക് വാസ സൗകര്യമായ വീടുകളുണ്ടാകാത്ത സംവിധാനം കേരളത്തിലുണ്ടായിരുന്ന സാഹചര്യം. The Indian block TMC rejected nearly 1,500 crore while government schools are urgently need modernization of the infrastructure of those schools. 4,500 കോടി രൂപ ചെലവിട്ടുകൊണ്ട് കേരളത്തിലുള്ള വിദ്യാഭ്യാസ സ്ഥാപനങ്ങളുടെ വികസനത്തിന് വേണ്ടിയുള്ള പദ്ധതി ആവിഷ്കരിച്ചപ്പോൾ അതുപോലും കേരളം വേണ്ട എന്ന് വെച്ചത് കേരളത്തിലെ സാധാരണക്കാരായ വിദ്യാർത്ഥികൾക്കുണ്ടായിരുന്ന ഏറ്റവും വലിയ നഷ്ടമാണ്. Despite receiving 8,000 crore under the Jal Jeevan Mission project, strong results in social security, even as the Corona health scheme collapsed and hospitals stranded poor patients due to unpaid arrears. കൃത്യമായി തിരിച്ചടവില്ലാത്തത് കൊണ്ട് തന്നെ ഒരുപാട് പദ്ധതികൾ കേരളത്തിൽ നടപ്പിലാക്കാൻ വേണ്ടി സാധിക്കാതെ വന്നിട്ടുണ്ട്. ആരോഗ്യ മേഖലയിൽ തന്നെ കേരളത്തിൽ അനുവദിക്കപ്പെട്ട പല കാര്യങ്ങളും പൂർണ്ണമാക്കാൻ സാധിക്കാത്തത് കൃത്യമായി സംസ്ഥാനത്തിന്റെ വിഹിതം തിരിച്ചടക്കാൻ സാധിക്കാതെ വരുന്നതുകൊണ്ടാണ്. LDF blocked central pension and insurance schemes like the Pradhan Mantri Vaya Bandhana Yojana, denying senior citizens social support. പ്രധാനമന്ത്രി വയോവന്ദന സ്കീം കേരളത്തിൽ നടപ്പിലാക്കാൻ വേണ്ടി ഇവിടുത്തെ സർക്കാരിന് തയ്യാറാകുന്നത്. അതുകൊണ്ട് ഒരുപാട് ആളുകൾക്കാണ് ആ പെൻഷൻ സ്കീമിന്റെ പദ്ധതി നഷ്ടമായിക്കൊണ്ടിരിക്കുന്നത്. Now LDF and UDF are trying to spread misinformation about Vikasita Bharat Ramji. But the truth is clear, it is guaranteed work from 100 to 125 days, nearly triple funding 271,000 crores on average of 29,000 crore annually and boosted rural income by 25%. തൊഴിലുറപ്പ് പദ്ധതിക്ക് 3 ഇരട്ടിയിലധികം ആനുകൂല്യങ്ങൾ ഉണ്ടായിക്കൊണ്ടെന്ന് പുതിയ പദ്ധതികൾ ആവിഷ്കരിച്ചപ്പോൾ തൊഴിലുറപ്പ് പദ്ധതിക്കെതിരായി തെറ്റായ വിവരണങ്ങളാണ് ഇടതുപക്ഷവും വലതുപക്ഷവും കേരളത്തിൽ മുന്നിൽ പ്രചരിപ്പിച്ചുകൊണ്ടിരിക്കുന്നത്. We direct benefit transfer and the removal of middlemen that is fake countries. Every rupees reaches the rightful worker, no middlemen and no commissions. ഇടനിലക്കാരില്ലാതെ മറ്റൊരാളുടെ കയ്യിലേക്ക് കിട്ടാതെ നേരിട്ട് സാധാരണക്കാരായ തൊഴിലുറപ്പ് കർഷകരുടെ കയ്യിലേക്ക് പണം എത്തിക്കാനുള്ള സംവിധാനം ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ സർക്കാർ ആവിഷ്കരിച്ചു. ഇതുകൊണ്ട് ഇടനിലക്കാർക്ക് യാതൊരു തരത്തിലുള്ള ഗുണവുമില്ലാതെ നേരിട്ട് അധ്വാനിക്കുന്ന ആളുകളുടെ കയ്യിലേക്ക് പണം എത്തുന്ന സാഹചര്യമുണ്ടായി. Dear friends, India is on a path of rapid development and growth, and Kerala must not be left behind. To ensure this, the state needs the NDA government. The only alliance that has constantly stood with the people of Kerala and remains the only force capable of delivering genuine progress and long-term prosperity. The era of appeasement, corruption, and misgovernance must come to an end in Kerala like Tripura in the past.
സുഹൃത്തുക്കളെ, ഭാരതം വികസിക്കുകയാണ്. ഭാരതം വികസനത്തിന്റെ പാതയിലാണ്. കേരളം ഒരിക്കലും ആ വികസനത്തിന്റെ പാതയിൽ നിന്ന് മാറി നിൽക്കാൻ വേണ്ടി പാടില്ല. കേരളത്തിൽ ഇതുവരെ നടപ്പിലാക്കിക്കൊണ്ടിരിക്കുന്ന പീഡന രാഷ്ട്രീയമാരും അഴിമതി നിറഞ്ഞ രാഷ്ട്രീയമാരും സൽഭരണം ഉണ്ടാകുന്ന ഒരു സാഹചര്യത്തിലേക്ക് മാറണമെങ്കിൽ നിങ്ങളും ത്രിപുരയുടെ മാർഗം സ്വീകരിക്കണം. കേരളത്തിലും ഭാരതീയ ജനതാ പാർട്ടിക്ക് അനുകൂലമായ നിലപാടുകൾ മാറിക്കഴിഞ്ഞാൽ മാത്രമേ കേരളവും വികസിത ഭാരതത്തിന്റെ പദ്ധതികളുടെ മുന്നോട്ട് പോകാൻ വേണ്ടി സാധിക്കുകയുള്ളൂ. It is time, I think it is the golden time. It is the best time to replace under the leadership of our honorable Prime Minister, Sri Narendra Modi ji, to replace divisive politics with the politics of growth, accountability and development. The NDA stands firmly committed to transparent governance, clean administration and inclusive growth. Every Malayali deserves opportunity without discrimination and will be delivered with integrity. നമുക്ക് വളരെ നല്ല അവസരം കിട്ടിയിരിക്കുന്നത് സുവർണാവസരമാണ്. ദുർഭരണത്തിന് അറുതി വരുത്താൻ വേണ്ടി, പീഡന രാഷ്ട്രീയത്തിന് അറുതി വരുത്താൻ വേണ്ടി, നല്ല ഭരണം കാഴ്ചവെക്കുന്നതിന് വേണ്ടി സത്ഭരണത്തിന്റെ പാതയിലേക്ക് കേരളവും പിടിച്ചുയരേണ്ടതിലേക്ക് നമുക്ക് ഏറ്റവും നല്ലൊരു അവസരം വന്നിരിക്കുന്നു. കേരളവും ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ നേതൃത്വത്തിൽ നരേന്ദ്രമോദിയുടെ പന്ഥാവിൽ, നരേന്ദ്രമോദിയുടെ നേതൃത്വത്തിൽ കീഴിൽ കേരളത്തിൽ ഒരു ഭരണമാറ്റം വേണ്ടി വരുന്ന സാഹചര്യത്തിലേക്ക് നമുക്കുള്ള ഏറ്റവും നല്ല സുവർണാവസരം വന്നിരിക്കുകയാണ്. Dear friends, your trust is our greatest strength. Your support gives energy to every Kayakatas working tirelessly on the ground. Together, we are building a movement for a prosperous and confident Kerala. പ്രിയമുള്ളവരെ, ശക്തമായ വിശ്വസ്തമായ ഒരു കേരളം പടുത്തുയർത്തുന്നതിനു വേണ്ടി ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ പ്രവർത്തകർ ബൂത്തുകൾ തോറും ശക്തി കേന്ദ്രങ്ങൾ തോറും പ്രവർത്തിക്കുന്ന അവരുടെ കരങ്ങൾക്ക് ശക്തി പകരുവാനുള്ള ഏറ്റവും ആവശ്യകരമായ ഒരു സാഹചര്യത്തിലാണ് നിങ്ങൾ ഇപ്പോൾ ഉള്ളത്. അവർക്ക് പരമാവധി സഹായം ചെയ്തു കൊടുക്കുക. അത് കേരളത്തിന്റെ ഭരണത്തിന് വേണ്ടി, കേരളത്തിന്റെ സദ്ഭരണത്തിന്റെ ഒരു പന്ഥാവിലേക്കുള്ള വഴിയായി മാറ്റാൻ വേണ്ടി നമുക്ക് സാധിക്കും. ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ കാര്യകർത്താക്കൾ Because of the Kerala, because of the Bharat, where every citizen can progress with dignity, we stand guided by three firm convictions. സുഹൃത്തുക്കളെ, നമുക്ക് ഒപ്പം നിൽക്കുവാൻ വേണ്ടി കേരളത്തിലെ ജനത സജ്ജമാകാൻ ഈ ഒരു സുവർണാവസരം വിനിയോഗിക്കണമെന്നാണ് ഞാൻ അഭ്യർത്ഥിക്കുകയാണ്. First, the nation first, where the country always comes above politics. Then second, Sabka Saath, Sabka Vikas, which was our prayas, where development includes everyone, the last person, and uplift the most needy people. നരേന്ദ്രമോദി പറയുന്ന മൂന്ന് കാര്യങ്ങൾ: വികസിത ഭാരതം, വിശ്വസ്ത ഭാരതം, അന്ത്യോദയ, ഏറ്റവും താഴെ നിൽക്കുന്ന ആളുകളെ പോലെ ഒരു പുതിയ ഒരു ഭാരതം. ഇത് ഭാരതീയ ജനതാ പാർട്ടി അടിയുറച്ച് വിശ്വസിക്കുന്ന ഒരു വിശ്വാസ പ്രമാണമാണ്. അതിനുവേണ്ടി നിലകൊള്ളാൻ ഞങ്ങൾ ഓരോരുത്തരും തയ്യാറാണ്. This time, the general election of Kerala is a defining moment. It is about the kind of Kerala we want to leave for our children, for our next generation. ഈ വരാൻ പോകുന്ന തെരഞ്ഞെടുപ്പ് നമ്മുടെ ഭാവി തലമുറ എങ്ങനെ ജീവിക്കണം എന്ന് തീരുമാനിക്കുന്നതിന് വേണ്ടിയിട്ടുള്ള ഒരു നവകേരള സൃഷ്ടിക്ക് വേണ്ടിയിട്ടുള്ള ഒരു തെരഞ്ഞെടുപ്പായിരിക്കും ഈ പൊതു തെരഞ്ഞെടുപ്പ് എന്നാണ് എനിക്ക് പറയാനുള്ളത്. It is about choosing growth over stagnation, honesty over corruption, and unity over division. The time has come for Kerala to move forward with confidence and courage. ഭരണനിഷ്ഠയും അവസാനിപ്പിക്കാൻ കേരളത്തിന്റെ വികസനത്തിന് വേണ്ടി, കേരളത്തിന്റെ സുസ്ഥിരതയ്ക്ക് വേണ്ടി ഉള്ള ഒരു തെരഞ്ഞെടുപ്പായി മാറും ഈ തെരഞ്ഞെടുപ്പ്. Let us move forward with unity, courage. Courage is very important, particularly for this left-led government, and unwavering determination. If we dedicate ourselves fully to this vision, the future vision for Kerala will become a reality. കേരളത്തിന്റെ ഭാവി സുരക്ഷിതമാണ് എന്നൊരു യാഥാർത്ഥ്യത്തിലേക്ക് പോകണമെങ്കിൽ നമുക്ക് ധൈര്യം വേണം, സുസ്ഥിരമായ ഒരു ഭരണം വേണമെന്നുള്ള ദൃഢനിശ്ചയം നമുക്ക് വേണം. ഇത് രണ്ടും ഉണ്ടെങ്കിൽ കേരളത്തിന്റെ ഭാവി മാറ്റിയെടുക്കാൻ വേണ്ടി നമുക്ക് സാധിക്കും. Kerala, you are at a crossroads. Just like before us, we have uprooted corruption. There, now it is your turn. It is your turn now, whether you do or not. കേരളത്തിലെ ജനത ഇതൊരു ക്രോസ് റോഡിലാണുള്ളത്, ഒരു ജംഗ്ഷനിലാണുള്ളത്. നിങ്ങൾ ചെയ്യേണ്ടത് ത്രിപുര ചെയ്തതുപോലെ നമുക്ക് ഒരു തിരിച്ചുവരവാണ് ആവശ്യം. നമ്മുടെ പാരമ്പര്യത്തിലേക്ക്, നമ്മുടെ സാംസ്കാരിക മൂല്യങ്ങളിലേക്ക്, നമ്മുടെ വളർച്ചയിലേക്കുള്ള ഒരു തിരിച്ചുവരവ്. ഇത് കേരളത്തിലെ ജനതയ്ക്ക് ഒരു സംശയമായിരുന്നു. ത്രിപുരയിൽ സംഭവിച്ചിരുന്നു
വിശ്വാസമുള്ളതും യഥാർത്ഥ വഴിയിലേക്ക് തിരിച്ചു വരാൻ വേണ്ടി ത്രിപുര തയ്യാറാണ്. BJP governments always deliver what they say. They always do. They do it. The BJP government always they say that action is better than words. What they say, they do it. In Tripura, now the tribal and non-tribals join us in thousands, proving that inclusive growth works. Here is development for all, jobs for youth, safety for women, heritage for devotees, no more appeasement politics, justice for every community. ഭാരതീയ ജനതാ പാർട്ടി എപ്പോഴും പറയാറുള്ളത് പറയുന്നത് മാത്രമേ പ്രവർത്തനത്തിൽ കൊണ്ടുവരുന്നത് മാത്രമേ പറയാറുള്ളൂ എന്ന് പറയാറുണ്ട്. ഇതാണ് ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ ഭരണത്തിലുള്ള പ്രത്യേകത. എന്താണോ നിങ്ങളുടെ മുന്നിൽ പറയുന്നത് അത് പ്രാവർത്തികമാക്കാൻ വേണ്ടി സാധിക്കുന്ന ഒരു സർക്കാരാണ് ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ സർക്കാർ. ത്രിപുരയിൽ നിന്ന് കാണും ഭാരതത്തിലെ മിക്ക സംസ്ഥാനങ്ങളിലും ഉണ്ടായിട്ടുള്ളത്. സ്ത്രീ സുരക്ഷയെ സംബന്ധിച്ചാലും ശരി, ആദിവാസികളുടെ സുരക്ഷയെ സംബന്ധിച്ചാലും ശരി, ജനങ്ങളുടെ നീതിന്യായ വ്യവസ്ഥയെ സംബന്ധിച്ചാലും ശരി, ഭാരതീയ ജനതാ പാർട്ടി ഭരിക്കുന്ന സംസ്ഥാനങ്ങളിൽ എന്തൊക്കെയാണോ ഇതിനെ കുറിച്ച് വാഗ്ദാനങ്ങൾ നൽകിയത് അത് നടപ്പിലാക്കാൻ വേണ്ടി ഭാരതീയ ജനതാ പാർട്ടിക്ക് സാധിച്ചിട്ടുണ്ട്. ഈ സാഹചര്യം കേരളത്തിൽ ഉണ്ടാകും. You just dream, anybody, big Kerala, the temple shining, farm, land protected, youth employed, families united, like Odisha and Delhi, broke free recently. Kerala will soon form a BJP-led government with the NDA. We have done it in the Northeast. Now it is your turn whether you can do or not. നിങ്ങൾ എന്ത് ചെയ്യണം, എന്ത് ചെയ്യരുത് എന്ന് ചിന്തിക്കാനുള്ള സമയമാണ്. നല്ലതായ സ്വപ്നം കാണും, നല്ല നല്ല സ്വപ്നങ്ങൾ കാണും. കേരളത്തിൽ ഒരു സുസ്ഥിര ഭാരതത്തിന് വേണ്ടി, കേരളത്തിൽ നല്ലൊരു ഫാമിലി സമ്പ്രദായം ഉണ്ടാകുന്നതിന് വേണ്ടി, കേരളത്തിലെ യുവാക്കൾക്ക് തൊഴിലുണ്ടാകുന്നതിന് വേണ്ടി, കേരളത്തിലെ വ്യവസായ സാധ്യത വർദ്ധിച്ചു വരുന്നതിന് വേണ്ടി, കേരളത്തിന്റെ സർവ്വതോമുഖമായ പുരോഗമനത്തിന് വേണ്ടി നിങ്ങൾ നല്ല നല്ല സ്വപ്നങ്ങൾ കാണും. ഇത് ഒരു നല്ല അവസരമാണ്. എന്ത് ചെയ്യണം, എന്ത് ചെയ്യരുത് എന്ന് തീരുമാനിക്കാനുള്ള ഒരു സുവർണ്ണ അവസരം. Dear friends, there is one quote of Swami Vivekananda: "Arise, awake, and stop, not till the goal is reached." This should be our mantra. നമ്മുടെ മന്ത്രം സ്വാമി വിവേകാനന്ദൻ ഉദ്ധരിച്ച മന്ത്രങ്ങളാണ്. ഈ സമയത്ത് നാം ചെയ്യേണ്ടത് അതാണ്: എഴുന്നേൽക്കുക, ഉദ്ധരിക്കുക, പ്രവർത്തിക്കുക. പറഞ്ഞത് ഉത്തിഷ്ഠിത, ജാഗ്രത, പ്രാപ്യവര, നിബോധിത എന്ന വിവേകാനന്ദ വചനങ്ങൾ പ്രാവർത്തികമാക്കേണ്ട സാഹചര്യമില്ല സംജാതമായിരിക്കുന്നു കേരളത്തിൽ. My dear brothers and sisters, join with the BJP's door-to-door outreach. You have to take each and everything to the each people of every household. Like Tripura champions that turn tides, your trust built on success. Now, Kerala choose development over dynasty. നമ്മുടെ ഇപ്പോഴുള്ള കർത്തവ്യം ഓരോ വീട്ടിലും ഓരോ വീട്ടുകാരെയും നേരിട്ട് കണ്ട് സംസാരിക്കുക. ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ ഉദ്ദേശ ലക്ഷ്യങ്ങളെ കുറിച്ച് അവരോട് കാര്യഗൗരവത്തോടുകൂടി കാര്യങ്ങൾ അവതരിപ്പിക്കുക. കേരളം എന്താണോ ലക്ഷ്യമാക്കുന്നത്, ഭാരതീയ ജനതാ പാർട്ടി എന്താണോ ലക്ഷ്യമാക്കുന്നത്, ആ ലക്ഷ്യപ്രാപ്തി വരേക്കും ഇത്തരത്തിലുള്ള പ്രവർത്തനങ്ങളുമായി നമുക്ക് മുന്നോട്ട് പോകാം. Volunteer, vote, voice out, and in Tripura you should tell Chalo Patao. Here also you should say you have to Patao, Chalo Patai 2.0 in Kerala. Change, uproot the old and embrace the new under the leadership of our honorable Prime Minister. ത്രിപുരയിൽ ഞങ്ങൾ ചെയ്തതുപോലെ ഓരോ വീട്ടിലും കയറിയിറങ്ങി നമ്മുടെ പ്രവർത്തന പന്ഥാവിൽ ഒരു തടസ്സവുമില്ലാതെ പ്രവർത്തിക്കുകയും എന്ന് തങ്ങളോട് പറയണം. കേരളത്തിൽ ഇന്ത്യ രാജ്യത്തെ ഭാരതീയ ജനതാ പാർട്ടിയുടെ നേതാവ് നരേന്ദ്രമോദി വിഭാവനം ചെയ്ത ഒരു കേരളത്തെ, ഒരു ഭാരതത്തെ കെട്ടിപ്പടുക്കുന്നതിന് വേണ്ടി നിങ്ങൾ ഓരോരുത്തരും നമ്മൾ കൂടെ നിൽക്കണം എന്നുള്ള കാര്യം എങ്ങനെയാണോ ത്രിപുരയിൽ ചെയ്തത് അത് കേരളത്തിലും ആവർത്തിക്കുക. Last but not the least, I request present over here on stage and of the dais, I request all the present over here to cast vote in favor of our nominated candidate Sri Prasad Malavya, and take all the people go to village, each and every house, and ask them to cast their vote in favor of our candidate and very genuine person Sri Prasad Malavya. ശ്രീ പ്രശാന്ത് മൈലേ Please, don't take rid of anyone. You are the winners.
government here. You have to promise me that you will do it. നിങ്ങൾ എനിക്ക് പ്രതീക്ഷ തരൂ. അടുത്ത തവണ ഞാൻ കേരളത്തിൽ വരുമ്പോൾ കേരളത്തിൽ സത്യപ്രതിജ്ഞ ചെയ്യുന്നത് ചെയ്യുമോ? You will do it. Then you say with me, Jai Hind. Bismillah. Bharat Mata Ki Jai. Ketinglah sabai minta pai jadi, wak sama sabai minta fal jadi. Atal komi kriyo minta kelai dijadu, karena mokol sendiri tangkas ledi. Main dundur shani bagi hano tapaldi, bersaroni kinano tapaldi. Yakshi agani boya nota kiridi, ubagano kabai poito kaidi. Desupano kashuti, kashuti, kashuti. Desupano kebendi, kebendi, kebendi. Beba kebemu no shiba ibu bakale. 5v9, oh 5v9. Kansa 5v9, Bubada 5v9. Rangkuisha jinania, acu kai ni bandia. Kebono pan kunungania, baki sarti henai tenania. Jempayo cini pinang di bagai, besar bendai rohi pinang di bagai. Cini sini muno narina bagai, muku muno mentana bagai. Desupano kashuti, kashuti, kashuti. Desupano kebendi, kebendi, kebendi. Beba kebemu no shiba ibu bakale. 5v9, oh 5v9. Kansa 5v9, Bubaka 5v9. Ketinglah sabai minta pai jadi, wak sama sabai minta fal jadi. Atal komi kriyo minta kelai dijadu, karena mokol sendiri tangkas ledi. Main dundur shani bagi hano tapaldi, bersaroni kinano tapaldi. Yakshi agani boya nota kiridi, ubagano kabai poito kaidi. Desupano kashuti, kashuti, kashuti. Desupano kebendi, kebendi, kebendi. Beba kebemu no shiba ibu bakale. 5v9, oh 5v9. Ubada 5v9. জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাংবাদিক বন্ধুদের আজকের এই বিশেষ প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আজকের এই প্রেস কনফারেন্সে
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের মিডিয়া সেলের যিনি কনভেনার আমাদের সুনীল সরকার মহোদয়। আমাদের আজকের এই বিশেষ যে আমাদের প্রেস বার্তা, তার মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 22 মার্চ 2026 তারিখে উনি 8,931 দিন যে কাজ করেছেন, এই কাজের হিসাব তুলে ধরার জন্য আমরা এখানে আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সমস্ত দেশবাসীকে, সমস্ত রাজ্যবাসীকে জানানোর জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের এটা একটা ইতিহাস, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উনার যে সময়কাল, উনার যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে উনি নির্বাচিত হয়ে, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যে উনি কাজ করেছেন রাষ্ট্রের জন্য, তার 8,931 দিন উনি অতিক্রান্ত করেছেন। তার আগে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং টানা 8,930 দিন কাজ করেছিলেন। আর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি 22 মার্চ 8,931 দিন উনি কাজ সমাপন করেছেন, মানে এখনো আরো কন্টিনিউ উনি কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়কাল, এই যে হিসাব দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ উনি গুজরাটের মুখ্যমন্ত্রী 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছর উনি মুখ্যমন্ত্রী হিসাবে, গুজরাটের সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি যাত্রা শুরু করেছিলেন, কাজ করছেন। এবং দ্বিতীয় দফায় 2014 সাল থেকে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আর এই যে দুই দফা মিলে এই যে আমাদের যে জনসেবা, মানুষের সেবা এবং রাষ্ট্রের সেবা উনি নিয়োজিত করেছেন, আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে উনি আগামী দিনও আমাদের এই ভারতবর্ষে যে কল্যাণ, জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়নের লক্ষ্যে উনি আরো আমাদেরকে সেবা দিয়ে যাবেন এবং তার সফলতা আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি দেখি যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে যে 2001 সাল থেকে 2014 সাল, এই 13 বছরের যদি আমরা কাজের হিসাব করি, বর্ণনা দেই, আদর্শ মুখ্যমন্ত্রী এবং গুজরাট মডেল আমরা যদি দেখি সারা ভারতবর্ষের মধ্যে, যে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের যদি যে উন্নয়ন যদি আমরা পরিলক্ষিত করতে পারি, তাহলে গুজরাট মডেল আমাদের কাছে একটা ইতিহাস তৈরি করেছে। আর এই ইতিহাস রচয়িতা হলেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবচেয়ে অভিজ্ঞ প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সর্বাধিক অভিজ্ঞতা নিয়ে দিল্লিতে এসেছিলেন। আর সেই অভিজ্ঞতার নিরিখে আমরা ওনার যে সময়কাল, এই সময়কালকে আমি প্রথমেই বলেছি দুই ভাগে বিভক্ত করে আপনাদের সামনে সেই হিসাব তুলে ধরছি। 2014 সালে উনি দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দ্বিতীয়বার 2019-এ উনি দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হন এবং 2024-এ আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেন। মোদীজির নেতৃত্বে বিজেপির জোট রাজনীতি যুগের অবসান ঘটিয়ে প্রথমবার কোন অকংগ্রেসী দল এককভাবে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী মোদীজি টানা 3টি কার্যকালের জন্য নির্বাচিত হওয়া একমাত্র প্রধানমন্ত্রী। আমরা যদি দেখি উনার এই যে প্রধানমন্ত্রীত্বকালে যে উনার যে স্লোগান, যে সেবাই সংগঠন, অর্থাৎ এই যে সেবার মাধ্যমে আমাদের এই যে কার্যকাল, নরেন্দ্র মোদীজির কার্যকাল
তার বিস্তার লাভ করেছে, এটা আমরা উনার কার্যকালে যদি বর্ণনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের মাধ্যমে এটা আপনাদের সামনে পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সের পর আপনাদের সামনে তুলে দেব। আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত ভারত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজির মুখে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সময়কাল, উনি সেই বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছেন। উনার স্বপ্ন শুধু কালকে নয়, উনার স্বপ্ন হচ্ছে যে নূতন ভারত, সেই নূতন ভারতকে জাগিয়ে তোলার এবং নূতন ভারতকে সারা বিশ্বের কাছে তুলে ধরার যে প্রয়াস উনি করেছেন সেটা আমাদের কাছে অবিস্মরণীয়। তাই আজকের এই দিনে আমি উনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি এই ভারতকে নূতন ভাবে বিশ্বের বাজারে পরিচয় করিয়ে দেওয়ার যদি রাস্তা দেখে থাকেন একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ডিজিটাল প্ল্যাটফর্মকে প্রয়োগ করে ডিজিটাল এর মাধ্যমে এআই, সম্প্রতি আপনারা দেখেছেন এআই টেকনোলজিকেও কাজে লাগিয়ে কিভাবে তার উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করেছেন। আজকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছুর মাধ্যমে আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা যে দ্রুততার সঙ্গে পৌঁছানোর ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি সেই কাজ করে দেখিয়েছেন। আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ বিদেশের অনেক সম্মানে উনি ভূষিত হয়েছেন। প্রায় 2014 সাল থেকে এখন পর্যন্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 29টি দেশ উনাকে বিভিন্ন সম্মানে, সর্বোচ্চ সম্মানে উনাকে ভূষিত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 2021 সালে ভুটান সরকার দ্বারা সর্বোচ্চ নাগরিক সম্মান উনাকে দেওয়া হয়েছে। আমাদের সম্প্রতি আপনারা জানেন যে আমাদের ইসরায়েলে 2026-এ আমাদের সর্বোচ্চ সংসদীয় সম্মান উনাকে দেওয়া হয়েছে, স্পিকার অফ কনসেপ্ট মডেল উনাকে দেওয়া হয়েছে। ব্রাজিলে সর্বোচ্চ জাতীয় সম্মান উনাকে দেওয়া হয়েছে 2025 সালে। এখন পর্যন্ত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে 10টি মুসলিম দেশ তাদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন এবং ওনার কাজকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। 2018 সালে জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ওয়ার্ল্ড, জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ সম্মান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। আমরা যদি দেখি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আমাদের যে ওনার যে কার্যকাল, এই কার্যকাল আমাদের যেহেতু এত পেজ রয়েছে বলে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে এই পেপার দিয়ে দেব, কিন্তু তবুও দুই একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা আমাদের সবচেয়ে বেশি যেটা জিনিস আমরা দেখি যে আমাদের এই ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে সারা বিশ্বের মধ্যে চতুর্থ যে ইকোনমিক কান্ট্রি হিসাবে আমাদের পরিচিতি লাভ করেছে তার একমাত্র কৃতিত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মোদীজি বলছেন শুধু ভোট নয়, আমরা তৃতীয় স্থানে আসার জন্য আমাদের কাজ করতে হবে, আর সেই দিশা নিয়ে আমাদের সরকার সেখানে কাজ করছে। আজকে গরিব কল্যাণ যোজনাই হোক, আজকে মহিলা হোক, কৃষক হোক, যুবক হোক, সমস্ত অংশের মানুষের জন্য মোদীজি আমাদের জন্য যে কাজগুলি করছেন তার জন্য আজকে আমরা উনার এই কার্যকালকে আমরা সমস্ত সর্বোচ্চ শিখরে আমরা নিয়ে যেতে চাই। কয়েকটা কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন আমাদের প্রভু রামচন্দ্রের মন্দির পুনর্নির্মাণ করার কাজ যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বাবা বিশ্বনাথ করিডোর, জম্মু কাশ্মীরের মন্দিরগুলোকে পুনরুদ্ধার, কাশী তামিল সঙ্গম, গুরু গোবিন্দ সিংজির শাহেজাদের সম্মান বীরপাল দিবস হিসাবে আমরা উদযাপন করি, ট্রিপল তালাক নিষিদ্ধ করা এবং যে কাশ্মীর
কাশ্মীরের জন্য আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিলেন, এক বিধান এক মিশন এক প্রধানের জন্য যিনি লড়াই করেছিলেন, সেই 370 ধারার বিলুপ্তির কাজ যদি করে থাকেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি যেটা বলছিলাম যে গরিব কল্যাণ যোজনা আমাদের সরকারের সময়ে মোদীজি সরকারের নেতৃত্বে প্রায় 12 কোটি শৌচালয় আজকে যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। 9.5 কোটি বেশি মায়েদের উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 4 কোটিরও বেশি গরিব মানুষের ঘর পৌঁছে দেওয়ার কাজ, পাকা বাড়ি নির্মাণের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 55 কোটিরও বেশি মানুষ আয়ুষ্মান কার্ড, যে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে গরিবরা 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। 13 কোটি লোকের বাড়িতে হর ঘর জল পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এখন পর্যন্ত আমাদের মোদীজির নেতৃত্বে প্রায় 15টি এইমস, আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এইমস শুধু আমরা ভাবতাম দিল্লিতে, আর প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের প্রায় 15টি যে এইমস সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজ করেছেন। আপনারা জানেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিজিটালের মাধ্যমে সমস্ত কিছু অনলাইন, এবং যেটা আমরা বারবার বলতাম যে বেনিফিশিয়ারিদের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা, মোদীজির নেতৃত্বে সেই যে রেগুলেশন আমরা দেখতে পাই যে সমস্ত যে আমাদের বেনিফিশিয়ারি স্কিমগুলি আছে তাদের যে বেনিফিশিয়ারিদের টাকা ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আপনারা জেনে খুশি হবেন এখন পর্যন্ত 34 লক্ষ কোটি টাকা ডিবিটির মাধ্যমে আমাদের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তার জন্য প্রায় 2.7 লক্ষ কোটি টাকা এই সরকারের সেই যে আগে 9-6 হতো তার থেকে রেহাই পেয়েছে। আজকে এই ডিজিটাল পেমেন্টের জন্য আপনারা জানেন যে এই সারা ভারতবর্ষে এখন ইউপি এর মাধ্যমে আমরা এই পেমেন্ট এবং লেনদেন করে থাকি। এখন পর্যন্ত প্রায় 4.91 মিলিয়ন লোক এই ডিজিটাল পেমেন্টের সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে 4 কোটি মানুষের বাড়িতে, গরিব মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 10 কোটিরও বেশি কৃষককে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধি পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 80 কোটি লোককে এখন পর্যন্ত সেই করোনা থেকে শুরু হয়েছিল যে 5 কেজি করে চাল বা গম পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। ওয়ান রেট ওয়ান পেনশন, যারা আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করে থাকেন, সেই আর্মি বা জওয়ান যারা রয়েছেন তাদের ওয়ান রেট ওয়ান পেনশন যদি করে থাকেন প্রায় 40 বছর ধরে সেই মানে হবে দেব এরকম চলছিল। এই 40 বছর মধ্যে কোন সরকার, অনেক সরকার এসছে কিন্তু এই জওয়ানদের জন্য কিছু করেনি। একমাত্র নরেন্দ্র মোদীজি ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালু করে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা যদি নিবেদন করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে জন ঔষধি, যে গরিবদের যে জন ঔষধি, গরিবরা যাতে ওষুধ ক্রয় করতে পারে তার জন্য জন ঔষধি কেন্দ্র এখন পর্যন্ত সারা ভারতবর্ষে 9,500 এখন পর্যন্ত জন ঔষধি কেন্দ্র চালু করার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। স্টার্টআপ ইন্ডিয়া, আপনারা জানেন যে স্টার্টআপ ইন্ডিয়ার মাধ্যমে আমাদের যারা ব্যবসায়ী, যারা আমাদের উদ্যমী রয়েছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, সমস্ত কিছু সহায়তা করা, তার ব্যবস্থা যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তৎসঙ্গে আমরা যদি দেখি যে আমাদের এই উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই। যত সরকারি আসুক না কেন, কংগ্রেসই হোক বা অকংগ্রেসি সরকারি যে সময় কেন্দ্রে রয়েছে, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। কিন্তু নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো
যে নরেন্দ্র মোদীজির যে পলিসি, যে নরেন্দ্র মোদীজি আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য, উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো উন্নয়ন হোক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছু ডেভেলপমেন্ট যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। উনার যে স্লোগান, উনার প্রকৃত স্লোগান হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি। নর্থ ইস্টের অ্যাক্ট ইস্ট পলিসিতে উনি বেশি বিনিয়োগ করেছেন এবং তার সঙ্গে ত্রিপুরাবাসী হিসাবে আরো ধন্যবাদ জানাই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে উনি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে, বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্য, পার্বত্য রাজ্য, ছোট্ট রাজ্য ত্রিপুরাকে উনি বেশি করে আরো কিভাবে ডেভেলপ করা যায় তার প্রয়াস উনি করেছেন, সহযোগিতা করেছেন। আমাদের ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল বানিয়েছেন। আজকে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিতে আজকে ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করেছে। আমরা কল্পনাও করতে পারিনি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শপথ নেওয়ার পর 2016 অর্থাৎ 2 বছরের মাথায় আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটিতে সংযুক্ত করেছে। আজকে আমাদের এই মোদীজির কল্যাণে আগরতলা থেকে আমাদের বেঙ্গালোর, কলকাতা, গুয়াহাটি, দিল্লি, সমস্ত জায়গায়, ভারতের সমস্ত জায়গায় কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটির কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। শুধু এই নয় যে আমাদের সাপ্রু পর্যন্ত রেল কানেক্টিভিটি কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আমাদের কাছে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে আমাদের এই জাতীয় সড়ক 9টা জাতীয় সড়কের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। 6টার কাজ অলরেডি হয়ে গেছে, আরো বাকি 3টার কাজ দ্রুত গতিতে চলছে। তাতে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন হয়েছে। আজকে এয়ারওয়ে কানেক্টিভিটি, আমরা ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে উনি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, সেটাকে অত্যাধুনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে। এবং এখান থেকে আগরতলা থেকে এখন পর্যন্ত আমাদের দিল্লি, কলকাতা, মুম্বাই, সমস্ত জায়গায়, গুয়াহাটি, সমস্ত জায়গায় এয়ার কানেক্টিভিটির কাজ ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে আমাদের এই রাজ্যকে সংযুক্ত করার কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। তাই আমি বলছি যে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটি ব্যবস্থা যদি করে থাকেন তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। গত বাজেটে কেন্দ্রীয় সরকারের যে বাজেট, সেই বাজেটে আমরা যদি দেখি তাহলে আমাদের যে ছোট নদীগুলাকে সংযুক্ত করে সেই জলপথের সংযোগ স্থাপন করা, গত যে বাজেট নির্মলা সীতারামনজি পার্লামেন্টে পেশ করেছেন, সেই বাজেট যদি আমরা পর্যালোচনা করি তখন আমরা যদি দেখি যে এই যে নদীমাতৃক দেশগুলিকেও কানেক্টিভিটি করা, আমাদের এই গোমতী রিভারকেও সেই সমুদ্রের সঙ্গে বড় নদীগুলির সঙ্গে কানেক্টিভিটি করে সেখানে সেই বাজেটে, সেন্ট্রাল বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে। অর্থাৎ এই হীরা মডেল বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মোদীজির যে চিন্তা ভাবনা, এই ত্রিপুরাকে উনি সম্পৃক্ত করেছেন। কাজে আমি আলোচনার বেশি দীর্ঘায়িত করছি না। আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই 8931 দিন উনার যে সেবাই শাসন, যে উনি এক উৎকৃষ্ট উদাহরণ তৈরি করেছেন, তার জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন প্রসঙ্গে একটা প্রশ্ন। আগামীকাল তো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের নির্বাচনী নমিনেশন প্রক্রিয়া শেষে কি মনে করছেন বিরোধীরা কতটা তাদের স্ট্যান্ড পয়েন্টে থাকবে? বুঝলেন, বিরোধীরা কতটা তাদের স্ট্যান্ড পয়েন্টে থাকবে? এই যে মনোনয়ন দাখিল করলো, সবাই কি সেই স্ট্যান্ড পয়েন্টে থাকবে, নাকি মনে করছেন যে সেখান থেকে কিছু উইথড্র হতে পারে? কি বুঝছেন কি নির্বাচন? না, দেখুন, গণতান্ত্রিক পদ্ধতি আর ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে এবং আমরা চাই যে লড়াই হোক, আমাদের লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে হোক। আমরা বিশ্বাস করি যে জনগণের উপর আস্থা রয়েছে, কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
আমাদের এই বিকশিত ভারত যে সংকল্প যাত্রা আমাদের পথ দেখিয়েছেন, তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আমাদের এই ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে উনি যে অক্লান্ত পরিশ্রম করছেন। আর আমরা বিশ্বাস করি ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। আর বিগত দিনে এই ত্রিপুরা রাজ্যে যারা এই জনজাতিক ভিত্তিক আঞ্চলিক দল গঠন করে খালি স্লোগান দিয়েছেন, ডায়লগ দিয়েছেন, কেউ বলেছেন ক্রেটার ত্রিপুরালেন, কেউ বলেছেন আলাদা ত্রিপুরালেন, কেউ বলেছেন স্বাধীন ত্রিপুরা, কিন্তু আমরা ডায়লগে বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। কাজেই কে উইথড্র করলো, কে নির্বাচন থেকে পিছিয়ে গেল, এটা বড় জিনিস না। বড় জিনিস হলো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করব, মাঠে ময়দানে থাকবো, মানুষের সঙ্গে কথা বলবো এবং মানুষ মানে